তো আমাদের আগের ক্লাসে ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপরে ইন্ডিয়ান ব্যাংকিং হয়ে গিয়েছিল, এমসিকিউ আমরা করেছিলাম। তো আজকে আমরা পরের টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। তো এর মধ্যে পাবলিক ফাইন্যান্স, ট্যাক্সেশন, জিএসটি, বাজেট এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো মোটামুটি এই চ্যাপ্টারটা হলে আমাদের ইকোনমির যে মেন কোশ্চেন গুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আর দুটো চ্যাপ্টার রয়েছে, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারের উপর রয়েছে। তো তোমাদের হচ্ছে, আচ্ছা, ইন্ডাস্ট্রিটা পড়েছিলাম ইকোনমিক্স এর। না স্যার। ইন্ডাস্ট্রিটা হয়নি না এখনো? বিভিন্ন যে ওই অ্যাক্ট, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট পাস হয়েছিল সেগুলো হয়নি। না, হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা একটা বাকি রয়েছে, ওটা একটা করাতে হবে। আচ্ছা, মোটামুটি এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপরে একটা রয়েছে, দুটো আলাদা আলাদা নোটসেই হবে। আর আমাদের যেটা রয়েছে, বিভিন্ন ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সম্পর্কে জানতে হবে। এই যে ইউনাইটেড নেশনস, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরা কিভাবে কাজ করে, আর এর সাথে সাথে আমরা ফরেন ট্রেড, কিভাবে আমরা ফরেন ট্রেড পলিসি গুলো অ্যাডপ্ট করে থাকি, তো তার বেনিফিট কি, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। তো মোটামুটি ওটা হলে আমাদের ইকোনমিক্সটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিছু ক্লাস করব, যেখানে হচ্ছে আমাদের টোটাল টপিকটার উপরে এমসিকিউ থাকবে। তার সাথে সাথে কিছু রিভাইজ টপিক গুলো নিয়েও আমরা ডিসকাস করব প্ল্যানিং এ। তারপর আমাদের আরো কিছু কিছু টপিক যেগুলো আমাদের একটু আধটু রয়ে যাবে, যেগুলো জেনারেলি কোশ্চেন কম থাকে সেই জায়গাগুলো থেকে, তবুও দু চারটে কোশ্চেন থাকে মাইক্রো ইকোনমিক্স থেকে। তো এই চ্যাপ্টারে আমি সেই জিনিসগুলো কিছু অ্যাড করে দিয়েছি, যে বিভিন্ন গুডস হয়, গ্রিফিন গুডস, পাবলিক গুডস, এগুলো কি, এগুলো নিয়ে রয়েছে। তার সাথে সাথে মার্কেটের একটা ব্যাপার রয়েছে, যে ওপেন মার্কেট মানে ওপেন মার্কেট, কম্পিটিটিভ মার্কেট মানে প্রতিযোগিতামূলক বাজার, এগুলো সম্পর্কে কিছু মাইক্রো ইকোনমিক্স এর রয়েছে, যেগুলো মানে বিশাল থিওরি আমাদের পড়তে হয় না, কিন্তু কি সেন্ট্রালের যে পরীক্ষাগুলো থাকে, সিজিএল, সিএইচএসএল এর এরকম টাইপের কিছু কোশ্চেন দিয়ে থাকে। এই কারণে এই টপিক গুলো আমি না করিয়ে কিছু কোশ্চেন এমসিকিউ করাবো, তার মধ্যে যেগুলো থাকবে আমি সেইভাবে এমসিকিউটা সেট করে দেবো, যার মধ্যে আমি টপিক গুলোকে ডিসকাস করে দেবো। ওকে। তো যাই হোক, আজকে যেটা শুরু করছি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্স। ওকে। পাবলিক ফাইন্যান্স এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের কাছে। এই পাবলিক ফাইন্যান্স পড়তে গেলে যেটা আমাদের প্রথমেই, যেটা আমরা একটু জেনে নিচ্ছি, যেটাকে আমি প্রথমে একটু আলাদা করেই তোমাদের জন্য বলে দিয়েছি, এই জায়গাটা, এক সেকেন্ড, সেটা হচ্ছে প্রথমেই যেটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে জিএসটি। তো সবাই মোটামুটি জিএসটি সম্পর্কে জানি, নামটা আমরা শুনেছি। তো জিএসটি কিভাবে ইমপ্লিমেন্টেড হলো সেটা সম্পর্কে প্রথমে আমরা একটু ডিসকাস করব। তারপর আমরা দেখবো যে জিএসটি কোন ট্যাক্সটাকে সরিয়ে জিএসটি এলো, সেই ট্যাক্সটা কেন অ্যাডপ্ট করা হয়েছিল তার সম্পর্কে একটু বেসিক এবং ব্রড ধারণা আমরা নেবো। একটু ক্লাসটা বড় হবে, 4:30-এর কাছাকাছি হবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা মন দিয়ে করতে। আচ্ছা, তো প্রথমে জিএসটি যেটা রয়েছে, আমাদের জিএসটি যখন চালু করা হয় তার একটা উদ্দেশ্য ছিল, যে ভারতের যে কর ব্যবস্থা বা ট্যাক্সেশন সিস্টেমটা বড্ড বেশি টাফ ছিল। তার কারণ কি, বিভিন্ন ধরনের ট্যাক্স ভারতের মধ্যে ছিল। ফলে কি হতো, যে একটা করের ওপর বিভিন্ন ধরনের কর দিতে হতো, মানে একটা জিনিসের ওপরে বিভিন্ন জায়গায় দুবার তিনবার ট্যাক্স দিয়ে দিতে হতো। ফলে সাধারণ মানুষ বলো বা বিজনেসম্যান যারা ছিল, তারা ক্ষতিগ্রস্ত হলো। সেই কারণে কি হয়, গভর্নমেন্ট কি করলো, একটা ট্যাক্সেশন সিস্টেম নিয়ে আসার চেষ্টা করলো, যেটা এই বায়াস জিনিসটাকে সরিয়ে দিয়ে একটা ট্রান্সপারেন্ট জিনিস নিয়ে আসতে পারে। সেই কারণে ভারতে জিএসটিটা ইনিশিয়েট করা হলো। সেই জন্য যেটা একটা মন্ত্র, যেটা একটা আমরা ট্যাগলাইনের মতো বলে থাকি জিএসটি, সেটা হচ্ছে একটি দেশ, একটি কর এবং একটি বাজার। এই মন্ত্রটা নিয়ে এসে বা এটাকে নিয়ে এসে করা হয়। তো জিএসটি হচ্ছে আমাদের এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। তো ট্যাক্স আমাদের দু রকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স যেটা কি আমরা সরাসরি গভর্নমেন্টকে দিয়ে থাকি, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, সেগুলো আমরা পরে বলবো, আমাদের একটু পরেই ট্যাক্সেশন ব্যাপারটা রয়েছে। আর ইনডাইরেক্ট ট্যাক্স যেটা কি, আমরা কোনো জিনিস কেনার সাথে সাথে আমরা যে ট্যাক্সটা গভর্নমেন্টকে দিয়ে থাকি, সেটা আমাদের ইচ্ছেতেও কি না ইচ্ছে প্রত্যেককে ইনডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু বেয়ার করতে হয়। তারপরে তুমি যদি আজকে 5 টাকার একটা লেজের প্যাকেট কেনো, তাতেও তুমি গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দিচ্ছ। বা 10 টাকার যদি চাও কিনতে যাও, তাহলে কিন্তু গভর্নমেন্টকে তুমি ট্যাক্স দিচ্ছ। অর্থাৎ ওই ট্যাক্সটা তুমি কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। ওটা জিনিস কেনার সাথে সাথে ওই ট্যাক্সটা তুমি অটোমেটিক্যালি গভর্নমেন্টের কাছে পৌঁছে যাবে। সেগুলো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএসটি হচ্ছে এইরকম একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে কি হয়, এই কর একটি কর থেকে উৎপাদক থেকে গ্রাহকের উপর বসে। মানে কি হয়, যে সিস্টেমটা আমি বলছি, প্রথমে একজন প্রডিউসার মানে যে উৎপাদন করলো, সে কি করলো, একজনকে বিক্রি করলো।
মানে যে হোলসেলার হয়, যে বিক্রি করে, হোলসেলারকে বিক্রি করলো, হোলসেলার আবার কি কনজিউমারকে বিক্রি করলো। মানে যে একজন হচ্ছে প্রডিউসার যে উৎপাদন করছে, সে একজন হোলসেলার মানে যে মানে পাইকারি বিক্রেতা তাকে বিক্রি করছে, বা সে একটা ক্ষুদ্র খুচরো বিক্রেতাকে বিক্রি করছে, অথবা সরাসরি কোনো কনজিউমারকে বিক্রি করছে। ফলে এই জায়গাতে একটা ট্যাক্সের একটা পার্সেন্টেজ কাজ করে, এই জায়গাতে একটা ট্যাক্সের পার্সেন্টেজ কাজ করে, অর্থাৎ দু ধরনের ট্যাক্স দুটো জায়গায় দিতে হয়। এবং টোটাল যে পেমেন্টটা হয়ে থাকে বা টোটাল ট্যাক্সটা বেয়ার করে কিন্তু সবসময় কনজিউমার। কনজিউমারকে কিন্তু সবসময় ট্যাক্সটা বিয়ার করতে হয়। বলবে স্যার তাহলে হোলসেলার যে কিনছে, সে তার জন্য তো সে প্রডিউসারকেও কিছু ট্যাক্স দিচ্ছে। এই যে ট্যাক্সটা যেটা কিনছে, যে কনজিউমার যে ট্যাক্সটা হোলসেলারকে দিল, হোলসেলার সেখান থেকে প্রথমেই প্রডিউসারের কাছ থেকে কিনেছে, প্রডিউসারের কাছ থেকে কেনার জন্য হোলসেলার যে খরচটা করলো সেই টাকাটা কিন্তু আবার রিটার্ন হয়ে হোলসেলারের কাছে পৌঁছে যায়, গভর্নমেন্ট কিন্তু এটা আবার রিটার্ন করে দেয়। ফলে একটা ভ্রান্ত ধারণা, বা যেটা আমাদের দোকানদাররা বলে থাকে, এই জিএসটি বসানোর পরে যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। সম্পূর্ণ মিথ্যে কথা কেন? কারণ অবভিয়াসলি জিএসটি বসানোর জন্য হোলসেলারকে পে করতে হচ্ছে প্রডিউসারকে এক্সট্রা পেমেন্ট, কিন্তু সেই যে টাকাটা পেমেন্ট করলো ট্যাক্সেশন, সেটা কিন্তু আবার গভর্নমেন্ট কিন্তু হোলসেলারকে রিটার্ন করে দিচ্ছে। ফলে হোলসেলারে কিন্তু লস হচ্ছে না। হোলসেলার কিন্তু এখান থেকে মানে কনজিউমারের কাছ থেকে এক্সট্রা যেমন টাকা নিচ্ছে, আবার সে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু রিটার্নটাও পেয়ে যাচ্ছে। ফলে তারা লাভটা কিন্তু বাড়িয়েছে, কিন্তু মানে প্রফিটটা কিন্তু তারা মিনিমাইজ করেছে, মানে বাড়িয়েছে, কিন্তু তারা টাকাটা কিন্তু কমায়নি। এই জন্য দেখবে প্রেজেন্টলি একটা জিনিস দেখবে, হঠাৎ করে দেখবে যে কোনো একটা জিনিসের দাম দেখবে হঠাৎ করে কমে যায়। যে আমরা অনলাইনে যখন কোনো জিনিস পারচেজ করি, যখন দেখবে জিনিসের দাম অনেক কম থাকে, সেটা কি করে দিতে পারে? তাহলে মনে হয় অনলাইনে জিনিসের দাম কম, অথচ দোকানে জিনিসের দাম বেশি। এটা যদি দোকানদারকে তুমি বলো, দোকানদার দেখবে তোমাকে সঙ্গে সঙ্গে দাম কমিয়ে দিয়ে দেয়। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাজাজের ফ্যান, তুমি বাজাজের একটা ফ্যান কিনতে গেছো দোকানে, দোকানদার এসে মডেলটা দেখালে, দোকানদার বললো যে 1750 টাকা আমাকে দিতে হবে। ঠিক আছে? এবার তুমি সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট, ফোন আছে প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন, তুমি ফোন বের করে বলে, হ্যাঁ কি বলছো তুমি, এই মডেলটা, সেম মডেলটা অ্যামাজন দেখাচ্ছে যে আমাকে 1600 টাকায় বাড়িতে এসে পৌঁছে দেবে। তাহলে আমি তোমার কাছ থেকে কেন 1750 টাকা দিয়ে আমি কিনতে যাব? তুমি যখনই দোকানদারকে দেখালে, দোকান বললো হ্যাঁ সঙ্গে সঙ্গে এই নাকি, আমি দেখেছি, এটাও আমার এটা হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানদার কি করবে দেখবে, ফোন করবে, যে দিয়েছে ডিস্ট্রিবিউটার যে দিয়েছে তাকে ফোন করবে, তার সাথে কথা বলে বলবে ঠিক আছে তুমি আমাকে 1600 টাকাতেই দাও, আমি হচ্ছে 1600 টাকাতেই তোমাকে বিক্রি করছি। এটা দেখবে হয়েছে, তোমরা দেখবে করে দেখবে, দোকানে কোনো দোকানে দেখবে, দেখবে এটা করে দেখবে, দোকান থেকে দেখবে সঙ্গে সঙ্গে দাম কমিয়ে দেবে। এবার কেন এটা কমাতে পারলো? তাহলে কি দোকানদার 1500 টাকা লস করলো? একদমই না। এখানেও দোকানদারের লাভ আছে। দোকানদার হয়তো কিনেছে 1400 টাকায়, সে তোমাকে দাম বাড়িয়ে বলছে 1750 টাকা। আর এখানে তুমি যখন 1600 টাকায় বিক্রি করছে, তখন তার লাভ হচ্ছে 200 টাকা। তার মানে সে কি করেছে, তার লাভের মার্জিনটা কমাচ্ছে, কিন্তু যে কিন্তু লাভটা কিন্তু বন্ধ করছে। তো এটা অনেকেই দেখবে দোকানদার বলে, আপনাকে কেনা দামে দিয়ে দিলাম, আমার হচ্ছে কোনো লাভ হলো না বা লস হয়ে গেল। একদমই না, লস করে না, বরং লাভটা কম করে। এবার একটা কথা এখানে আসবে, আরেকটা কথা বলে দিচ্ছি একদম, যে কেন যে অনলাইন থেকে কেনা জিনিসের দাম কেন কম পড়ে আর দোকান থেকে কেনা জিনিসের দাম কেন বেশি পড়ে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কারণ কি হয়, যে হোলসেলার হয়, যে হোলসেলার মানে যার কাছ থেকে যে জিনিসটা বিক্রি করছে, বা প্রডিউসার যে হয় যে জিনিসটা তৈরি করছে, সে কি করছে, আর এখানে রয়েছে কাস্টমার। তাহলে আর অনলাইনে আমাদের যে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এগুলো হচ্ছে আমাদের ই কমার্স সফটওয়্যার, মানে একটা সফটওয়্যার। এ কি করছে, হোলসেলার কি করছে, অ্যামাজনকে জিনিস কিন্তু বিক্রি করছে না, বিক্রি করছে ডাইরেক্টলি কনজিউমারকে, কিন্তু ভায়া এর যে মিডিয়েকার বা মধ্যস্থতা হিসেবে সফটওয়্যার হিসেবে কাজ করছে অ্যামাজনে বা ফ্লিপকার্ট। ফলে যে হোলসেলার ডাইরেক্টলি যখন কনজিউমারকে বিক্রি করছে, ফলে সে যদি 100 টাকা জিনিসটা বানায়, সে কনজিউমারকে সহজেই 120 টাকায় বিক্রি করতে পারবে, তাতেও তার 20 টাকা লাভ থাকে। কিন্তু এই হোলসেলারের কাছ থেকে যদি কোনো খুচরো বিক্রেতা কেনে, তাকে হোলসেলার বলবে হ্যাঁ আমি 120 টাকা, তুমি হোলসেলার, তোমাকে 115 টাকা বা 110 টাকায় আমি দিচ্ছি। তাহলে সেই যে খুচরো বিক্রেতা, সেই যদি কনজিউমারকে 120 টাকায় বিক্রি করে, তার মাত্র 10 টাকা লাভ থাকছে। কিন্তু সেই যদি কনজিউমারকে 130 টাকায় বিক্রি করে, তাহলে সে 20 টাকা লাভ পাচ্ছে। ফলে যখনই আমরা দোকান থেকে কিনতে যাচ্ছি, আমাদের কিন্তু দামটা বেশি পড়ছে এই কারণে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে আমি কি বললাম? বলো, এর মধ্যে সবার টপিক ক্লিয়ার তো? যতটা আমি বললাম এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে বলো। ক্লিয়ার প্রত্যেকে? সৌম্যজিৎ, হ্যাঁ দীপা? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি।
এবার দেখো, এবার আমরা জিএসটি সম্পর্কে একটু ডিসকাস করি। বললাম যে এখানে কি হয়, জিএসটির ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আমাদের এই ট্যাক্সেশন ব্যাপারটা হতে থাকে। প্রত্যেকটা পর্যায়ে কিন্তু জিএসটি, দেখো পণ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে মূল্যযুক্ত হওয়ার পরে জিএসটি বসে। অর্থাৎ যেই কথাটাই বললাম, গ্রাহক শুধুমাত্র শেষ যার থেকে সংগ্রহ করবে তার উপরেই কর দেবে। এটা কিন্তু সবসময় মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট লাইফ। যে কনজিউমার হবে সে কিন্তু সবসময় যে ফাইনাল প্রোডাক্টের উপরই ট্যাক্স দেবে। আমি বললাম প্রডিউসার, তারপর হোলসেলার আর কনজিউমার। কনজিউমার সবসময় লাস্ট প্রোডাক্টের উপরই কিন্তু তার ট্যাক্সটা দেবে। এবার দেখো জিএসটি, এটাই বলা গেছে, দেখো জিএসটি চালু হওয়ার আগে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কর দিয়ে ব্যবহার করতো। যার মধ্যে সার্ভিস ট্যাক্স ছিল, তারপর হচ্ছে পরিষেবা কর, উৎপাদন শুল্ক, প্রোডাকশন ট্যাক্স, কিছু লাক্সারি ট্যাক্স ছিল। ফলে বহু ধরনের ট্যাক্স ছিল। আর এইসব পণ্য যখন বাজারে আসে তখন এই কর আলাদাভাবে আরোপ হওয়ার ফলে কেন্দ্র এবং রাজ্য সেটা ভাগ করে নিত। ফলে ডাবল ট্যাক্স পড়তো। এই কারণে কি হয়, 1986-এ প্রথমবার এই জিএসটি নেওয়ার যে ইনিশিয়েটিভ প্রথমবার নিয়েছিল কিন্তু ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং ভিপি সিং প্রথমবার 1986-এ এই এই ধরনের ট্যাক্সেশন একটা ব্যবস্থা নিয়ে আসা চালু করে। যে একটা ট্যাক্সেশন ব্যবস্থা যাতে ট্রান্সপারেন্ট হয়, সেই জন্য নিয়ে আসে কি, ভ্যাট কে পরিবর্তন করে মড ভ্যাট। ভ্যাট পরে করা হয়েছিল, প্রথমে মড ভ্যাট নিয়ে এসেছিল, যেটা ট্যাক্সেশন সিস্টেমকে করার জন্য, মানে রিফর্ম করার জন্য। এরপর 1999 এবং 2000 সালে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিএম অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে প্রথমবার জিএসটির প্রস্তাব দেওয়া হয়। এই জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটির প্রস্তাব প্রথম কিন্তু অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট দিয়েছিল। এবং সেই সময় তার অর্থনৈতিক উপদেষ্টা ছিল আরবিআই এর যে গভর্নর জি প্যাটেল, তারপর বিমল জালান, রঙ্গরাজন, যারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আরবিআই এর গভর্নর। তারা বাজপেয়ীকে এটা সম্পর্কে সাজেস্ট করেছিল। সেই সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের নেতৃত্বে জিএসটির কর কাঠামো তৈরির জন্য, বাজপেয়ীর সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ছিল, তার নেতৃত্বে এই একটা কমিটি গঠন করা হয়। যেই কমিটি কি করে, জিএসটি সংক্রান্ত যে কর বা ট্যাক্সেশন ব্যবস্থাকে যাতে নতুন ভাবে এবং সঠিকভাবে করা হয় সেই সংক্রান্ত প্রস্তাব তারা দিয়েছিল। এরপর কি হয় যে কিন্তু 2005 সালে দেখো 12তম ফাইন্যান্স কমিশনের সুপারিশে জিএসটি প্রস্তাব চালু করা। এই যে ফাইন্যান্স কমিশন, যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। কতগুলো ফাইন্যান্স কমিশন হয়েছে, কত থেকে কত, কে চেয়ারম্যান ছিল, এই ফাইন্যান্স কমিশন কাকে রিপোর্ট দিয়ে থাকে, সেগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। এবার 2006-07 আমাদের অর্থমন্ত্রী ছিল পি চিদম্বরম। তিনি জানান যে 2010 সাল থেকে জিএসটি চালু করা হবে। তো চিদম্বরমের ইনিশিয়েটিভ, এখান থেকে চিদম্বরম। এবং গভর্নমেন্ট কে ছিল 6-7-এ? পিএম, প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং। তার মানে এটা কিন্তু একটু মাথায় রাখবে যে জিএসটি চালু করার প্রথম সুপারিশ দিয়েছিল কিন্তু অটল বিহারী বাজপেয়ী। আর জিএসটি বিলটা প্রথমবার ইনিশিয়েট করা হয় মনমোহন সিং এর সময়। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। ওকে, বাজপেয়ী কিন্তু প্রথমবার জিএসটি প্রস্তাবটা দিয়েছিল, কিন্তু বিলটা পেশ হয়েছিল মনমোহন সিং এর সময়। ওকে, এইটা একটু ক্লিয়ার রাখবে, কারণ অনেকে মনমোহন সিং গভর্নমেন্টে বিজেপি, আমাদের অটল বিহারী বাজপেয়ী যে এর সাথে যুক্ত ছিল, এটা কিন্তু অনেকে জানা নেই। ওকে, এরপর ভারত সরকার এবং রাজ্যগুলো কি করে, একটা এমপাওয়ার্ড কমিটি গঠন করে। এমপাওয়ার্ড কমিটি মানে যে কমিটি গুলো গঠন করা হয় কোনো বিশেষ, এই যে বলা আছে দেখো, ক্ষমতাসীন কমিটি, যেটাকে এমপাওয়ার্ড কমিটি মানে তাদেরকে পাওয়ার দেওয়া হয়, সেই কমিটিটাকে পাওয়ার দেওয়া হয় যে এই জিনিসটার উপর আলোচনা করো। মানে তাদেরকে আর বলা হচ্ছে যে তোমাকে পাওয়ার দেওয়া হচ্ছে, তুমি এই কাজটা করো। এই জন্য প্রথমবার 2011 সালে 2011-এ লোকসভাতে অ্যামেন্ডমেন্ট বিল পাস করা কনস্টিটিউশন, কারণ এটা তো অ্যামেন্ডমেন্ট বিল জিএসটি চালু করা। আচ্ছা, জিএসটিটা কি হবে, অর্ডিনারি বিল হবে না মানি বিল হবে? অর্ডিনারি বিল হবে না মানি বিল, বলো তো? অবভিয়াসলি মানি বিল হবে। বলেছিলাম যে বিলের সাথে অর্থ, ট্যাক্স, রাজস্ব এগুলো যুক্ত থাকবে সেগুলো অবশ্যই মানি বিল হবে। তার মানে জিএসটি বিল ইজ এ মানি বিল, একটা অর্থ বিল। তাহলে 2011 সালে সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করা হয়, যেটা 2013 সালে রিপোর্ট পেশ হয়, যেটাকে আবার সংশোধন করা হয়। সংশোধন করে 2014 সালে লোকসভায় আবার সংবিধান সংশোধন বিলটাকে আবার রিভাইজ করা হয় এবং এটা পাস হয় 2015-এ।
তাহলে দেখো একটা বিল আনতে গভর্নমেন্টের কতদিন সময় লাগে। বিল হয়, বিলটাকে সংশোধন করা হয়, বিলে রিডিং করা হয়। ব্যাচ 3 যারা ব্যাচ 3 আর চলবে তাদের লোকসভাতে বিল পড়িয়েছি আমি। ব্যাচ 4 তোমাদের এখনো হয়নি এটা। বিল প্রসিডিওর আমি পড়াবো তোমাদেরকে, তো সেখানে বুঝতে পারবে। তো যাই হোক, তো 2015 সালে মোস্ট ইম্পর্টেন্ট দেখো যেগুলোকে আমি ভালো করে হাইলাইট করে রেখেছি, এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, প্রথমবার জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয় 2011 সালে, আর জিএসটি বিল পাস হয় 2015 সালে। ডেটটা মনে রাখবে 6 মে, ডেট তুলে কিন্তু কোশ্চেন আসে। এরপর 2016 সালে এই জিএসটি বিলটা প্রথমে 2015 সালে জিএসটি বিলটা লোকসভায় পাস হয়, আর 2016 সালের 8 সেপ্টেম্বর এই জিএসটি বিলটা পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা বোথ এতে পাস হয়, মানে পার্লামেন্ট দ্বারা পাস হয় 2016 সালের 8 সেপ্টেম্বর। 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে জিএসটি বিলটা পাস করা এবং চালু করা হয় 1 জুলাই 2017 থেকে। খুব ইম্পর্টেন্ট ডেট এগুলো, এগুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে, যে জিএসটি বিল কত সালে গৃহীত হয় বা পাস করা হয়। 8 সেপ্টেম্বর 2016। জিএসটি বিল লোকসভায় পাস হয় 2015-তে 6 মে, আর কার্যকরী করা হয় 1 জুলাই 2017। মনে রাখবে 15তে লোকসভা, 16তে পার্লামেন্ট মানে বিল পাস, আর 17তে কার্যকরী। ভালো করে তিনটে ডেট, ডেট যদি ভুলেও যাও, ডেট মনে রাখাটা খুব দরকার, বিশেষ করে 1 জুলাই 2017, এটা একদম প্রচুর মনে রাখতেই হবে। তিনটে ডেট মনে রাখতে পারলে খুব ভালো। আর যদি ভুলেও যাও, সালগুলো যেন গুলিয়ে না যায়, 15, 16, 17 আর 17-র 1 জুলাই। খুব ভালো করে মনে রাখতে হবে। কততম অ্যামেন্ডমেন্ট বিল? 101তম সংবিধান সংশোধন। 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি বিলটাকে পাস করা হয়। এরপর দেখো কি করা হয়, এই যে জিএসটি বিলটা দেখো আমি একটু আগেই বললাম 2017 সালে জিএসটি এতে হয়, এবং অ্যামেন্ডমেন্ট বিলটা ছিল দেখো 121তম সংবিধান সংশোধন বিল ছিল। এটা আমি তোমাদের বলেছিলাম যতগুলো বিল হয় ততগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় না। বিল ছিল যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, সেটা 101তম, কিন্তু বিলটা ছিল 122তম। মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও জিজ্ঞেস করে, আর বিলটাও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন করে থাকে। একটু মাথায় রাখবে 101তম অ্যামেন্ডমেন্ট আর 122তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, জিএসটি রাজ্যসভায় পাস হয় 2016-তে বললাম, আর অ্যাক্টিভেট করা হয় 2017 সালের 1 জুলাই থেকে। আর অবশ্যই তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? প্রণব মুখার্জি, ভালোভাবেই জানি। আর পিএম ছিলেন আমাদের মনমোহন সিং। ওকে, একটু ভালো করে এই ইনফরমেশন গুলো মনে রাখবে। মনমোহন সিং তখন ভারতের পিএম ছিলেন। তো এবার আমরা যেটা, যে প্রথম জিএসটি চালু করা হয়েছিল কিন্তু ফ্রান্সে। ফ্রান্সে কিন্তু 1954 সালে প্রথম জিএসটি চালু করা হয়েছিল, 1954-এ। ফ্রান্স কিন্তু প্রথম জিএসটি বিল ফ্রান্সে চালু হয়। এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় এসে থাকে। ভারতের যে জিএসটি ব্যবস্থা সেটা কিন্তু কানাডার মতো। কানাডার মতো ভারতের জিএসটি ব্যবস্থা হচ্ছে দ্বৈত, মানে দু রকম, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আর একটা স্টেট গভর্নমেন্টের। এই দু রকম, একটা এসজিএসটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে বলা আছে, সরি, এসজিএসটি মানে যেটা স্টেট গভর্নমেন্টের, মানে রাজ্য সরকার যেখানে নেবে জিএসটি, রাজ্য দ্রব্য এবং পরিষেবা ট্যাক্স। আর এটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, যেটা কেন্দ্রীয় সরকারের ট্যাক্স থাকবে। দু রকম হয়। এবার বলবে স্যার একটা আইজিএসটি ছিল এক জায়গায় দেখেছি, সেটা দেখো বলা আছে যে আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যেটা কি, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, যখন দুই বা ততোধিক রাজ্যের মধ্যে কোনো দ্রব্য যদি ট্রান্সফার করা হয়, তখন এই আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হয়ে থাকে। এবার এখানে থাকে যদি আমাদের ইউনিয়ন টেরিটরি হয়ে থাকে, কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে থাকে, তখনও কিন্তু সেখানেও কিন্তু সিজিএসটি থাকবে, আর এসজিএসটির জায়গায় তখন ইউজিএসটি হিসেবে বলা হয়ে থাকে, যেটা ইকুইভ্যালেন্ট টু এসজিএসটির মতো, ওই জন্য আলাদা করে কিন্তু কিছু বলা হয় না। এবার এই জিএসটি গুলো 5টা স্ল্যাবে থাকে। একটা থেকে 0%, 5%, 12%, 18% আর 28%। এগুলো হয় বিভিন্ন লাক্সারিয়াস গুডস এর উপর 28%, যেগুলো এসেন্সিয়াল কমোডিটির উপর 0%, কিছু তার উপর 5%, টেলিকম যেগুলো রয়েছে। তাহলে এই স্ল্যাবে কিন্তু ভাগ করা থাকে। 5টা স্ল্যাবে জিএসটি ট্যাক্সেশন সিস্টেম রয়েছে, যেটা আমাদের সংবিধানের 269A 269A ক্লজ 1 এর মাধ্যমে হয়ে থাকে। আমাদের সংবিধানের আর্টিকেলের মধ্যেই ইনক্লুড করা হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার এখানে আমি জিএসটিটা চালু করা হয়েছিল কিন্তু ভ্যাট কে বন্ধ করে।
তো সেই ভ্যাট সম্পর্কে এখানে বলা রয়েছে, দেখো ভ্যাট বলছে ভ্যাটটাও কিন্তু প্রথমবার, আচ্ছা ভ্যাটটাও কিন্তু প্রথমবার ফ্রান্স ইন্ট্রোডিউস করেছিল। ইট ওয়াজ ইন্ট্রোডিউস ইন ফ্রান্স টু ওভারকাম দ্য ক্যাসিডিং এফেক্ট অফ সেভারাল ট্যাক্সেস ফ্রম র মেটেরিয়াল টু দ্য ফাইনাল প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। আচ্ছা টেক্সটটা একটু হালকা লাগছে না কি গো? এটা বোঝা যাচ্ছে লেখাটা? একটু বোল্ড করে দিন। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমারও মনে হচ্ছে, এক সেকেন্ড। দেখো, এবার ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। তো ভ্যাট জিনিসটা, ভ্যাটটাকে কি করা হয়, ভ্যাট ছিল যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাও কিন্তু ফ্রান্সে ইন্ট্রোডিউস করা হয়েছিল কিসের জন্য? যেটা হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট অফ সেভারাল ট্যাক্সেস ফ্রম র মেটেরিয়াল টু দ্য ফাইনাল প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। মানে কি বলছে, যে ফ্রান্সের ক্ষেত্রে কি হয়েছিল, ফ্রান্স যে বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাডপ্ট করতো যে কোনো কিছু জিনিস তৈরি করতে, তারা যে কাঁচা মাল বা র মেটেরিয়াল ইউজ করতো, তার উপর বিভিন্ন ধরনের ট্যাক্স তারা কিন্তু বসিয়েছিল। ফলে বিভিন্ন ধরনের ট্যাক্স বসানোর জন্য কি হতো, বারবার ট্যাক্সের জন্য এই সমস্যা দেখা দিচ্ছিল যে জিনিসপত্রের দাম বেশি হচ্ছিল। তাহলে ইন ভ্যাট দ্য ট্যাক্স অন অল ইনপুট ক্যান বি ডিডাক্টেড ফ্রম দ্য এক্সাইজ পে on the output, so taxes are levied on the value added each stage in the production of process. মানে এই জায়গায় আমি তোমাদের যখন হচ্ছে এটা বলেছিলাম যে ভ্যাট চালু করার উদ্দেশ্য কি ছিল, যে আমি দেখো একটা তোমাদের যখন ন্যাশনাল ইনকাম পড়াচ্ছিল তখন আমি তোমাদের একটা প্রসেস বলেছিলাম যে প্রথম দেখো যে গম, সরি, প্রথম দেখো গম, তাহলে গম উৎপাদন করতে তুমি গভর্নমেন্ট তোমার কাছ থেকে গম উৎপাদনের জন্য তোমার কাছ থেকে 5% ট্যাক্স নিল, ভালো কথা। এবার তুমি গম থেকে কি করলে, আটা করলে বা ময়দা করলে, আটার উপর গভর্নমেন্ট তোমার উপর আবার 4% ট্যাক্স নিল। আটার উপর ট্যাক্স লাগবে, প্রত্যেকটা জিনিসে লাগে। আটা থেকে আবার যখন কেক করলো তখন আবার তোমার উপরে 6% ট্যাক্স নিল। তার মানে যদি এইরকম ট্যাক্সেশন হতে থাকে, তাহলে যে ব্যক্তিটা এই তিনটে পরপর স্টেজের মধ্যে দিয়ে আসছে তাকে একবার 5%, একবার 4%, একবার 6% ট্যাক্স দিতে হচ্ছে। মানে ওভারঅল তাকে দেখো 15% ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে। তার মানে তাকে হিউজ পরিমাণ টাকা ট্যাক্স হিসেবে যখন দিতে হচ্ছে, সেই জিনিসের দামটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এবার সে এই মানে প্রবলেমটাকে সলভ করার জন্য কি নিয়ে আসা হয়, ভ্যাট নিয়ে আসা হয়। ভ্যাটের মধ্যে বলা হয় কি, সে যখন গম থেকে আটা করছে, তাহলে সে যেহেতু গমের উপর ট্যাক্স দিয়েছিল, সে আটার উপর ট্যাক্স দেবে, কিন্তু যতটা পরিমাণ সে করলো, সে গমের উপর টোটাল না দিয়ে যতটা পরিমাণ গম থেকে সে আটা করলো বা অ্যামাউন্ট সে করছে বা কিনছে, তার উপর সে ট্যাক্স দেবে, সেটা 2% ট্যাক্স দেবে। এবার আটা, কেউ যদি আটা থেকে কেক কিনে বা করতে যায়, তখন সে কি করবে, এই জায়গাতে আবার একটা ট্যাক্স দেবে, যেটা যতটা সে ইউজ করলো তার উপর দেবে। মানে মূল্য সংযোজন পদ্ধতি, মানে যতটা সে অ্যাড করলো, যে টোটাল আটার উপর তাকে দিতে হবে না, যত প্রোডাকশন করছে তার উপর নয়, সে যতটা পরিমাণ কেক তৈরিতে ইউজ করবে সেটার উপরে তাকে দিতে হবে, সেটা হয়তো 3%। ফলে সেই জায়গায় সে ট্যাক্স দিচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা অনেক কম পরিমাণে দিতে হচ্ছে। এর থেকে এর পার্থক্য কি, এই জায়গায় নিচ্ছে কি, যখন কোনো সংস্থা বলো সরকার যখন নিচ্ছে, এত গম আছে, গমের উপর 5% ট্যাক্স, এত আটা আছে, মানে সে দেখছে না যে আটার কতটা ইউজড হচ্ছে, কি সেটাকে প্রোডাকশনে ইউজ করছে না কনজামশনে ইউজ করছে, কিছু দেখছে না। এই জায়গায় দেখছে যতটা সে প্রোডাকশনে ইউজ করছে, একমাত্র সেই আটাটার উপরে সে ট্যাক্স দেবে, যতটা সে প্রডিউস করছে তার উপর নয়। তার মানে যতটা সে কাজের মধ্যে ইউজ করতে যাচ্ছে তার উপর সে ট্যাক্স দিক, বাকিটা সে তার উপর রাখে। ফলে ট্যাক্সের পরিমাণটা কমছে। কিন্তু সেই জায়গাতেও দেখো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, বারবার যখন কাউন্ট হচ্ছে সেই জায়গায় সমস্যা হচ্ছে। এই জন্য প্রথমে কিন্তু ভ্যাটটাকে করা হয়েছিল কি, all inputs can be deducted from the excise paid on the output, so taxes are levied on value added each step in the production process. তো এই কারণে এটা করা হয়েছে। বলা আছে দেখো, কোন দ্রব্য বা বস্তুর প্রস্তুতি বা তৈরির প্রতিটি পর্যায়ে বা বিক্রির পর্যায়ে যে কর বসানো হয় তাকে বলা হয় মূল্যযুক্ত কর।
এটাকেই বলা হয় ভ্যালু। তাহলে কোনো জিনিস তৈরি করার সময় যখন আমরা প্রতিটা স্টেজে আমরা যখন ট্যাক্স বসাবো বা কর বসাবো, তখন তাকে ভ্যাট বলবো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই কারণে যে এরকম এতে যাতে দুবার কর দিতে না হয়। এই কথাটাই বললাম, সে যতটা প্রোডাকশন করছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে, ডাবল যাতে তাকে ট্যাক্স দিতে না হয় সেই জন্য ভ্যাট করা হয়েছিল। কিন্তু ট্যাক্সেশন ব্যবস্থা দেখো যথেষ্ট কমপ্লিকেটেড ছিল। এই ভ্যাট সিস্টেমটা দেখো অ্যাডপ্টেড ইন মোর দ্যান 150 কান্ট্রিজ ইনক্লুডিং অস্ট্রেলিয়া এন্ড কানাডা। তো ভ্যাট যে সিস্টেমটা, সেটা যখন চালু করা হলো, ফ্রান্স প্রথম যে চালু করলো, সেটা কিন্তু বিভিন্ন দেশের মনে হলো না সিস্টেমটা খুব ভালো। এই জন্য ভ্যাট সিস্টেম কিন্তু অস্ট্রেলিয়া কানাডা মতো অনেক দেশই কিন্তু অ্যাকসেপ্ট করেছে। 2004 সালে 18ই জুন আমাদের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই রেসপেক্টে 2015 সালের 1 এপ্রিলে রাজ্যে সেলস ট্যাক্স মানে বিক্রয় কর, যেটাকে সেলস ট্যাক্সের পরিবর্তে ভ্যাট চালু করা হয় এবং ভ্যাটটাকে কার্যকরী করা হয় 31শে ডিসেম্বর 2005 থেকে। ডেটটা কিন্তু আমাদের লাগে যে কত সালে ভ্যাট চালু করা হয়েছিল, 2005। কিন্তু আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ এই যে ইউনিয়ন টেরিটরি, এই জায়গায় কোন রকম বিক্রয় করার ব্যবস্থা নেই, ফলে সেই জায়গায় ভ্যাটও নেই। আর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট এখানে 2006 সালের 1 এপ্রিল থেকে ভ্যাট চালু করা হয়। কারণ 1 এপ্রিল কেন, ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে করা হয়। তো এই জন্য এইসব জায়গায় সারা ভারতে 2006 সাল থেকে চালু করা হয়। কিন্তু প্রথম ভ্যাট চালু করা হয়েছিল হরিয়ানাতে। হরিয়ানাতে 2003 সালে গভর্নমেন্ট সেপারেট ভাবে, সেই জায়গায় স্টেট গভর্নমেন্ট সেপারেট ভাবে ভ্যাট চালু করেছে। এবার অ্যাক্টের মাধ্যমে সারা ভারতে 2006 থেকে চালু করা। আর সবার শেষে ভ্যাট চালু করা হয়, এটা কেন দিল, আচ্ছা, ইউপিতে 2004-এ করা হয়েছিল। কিন্তু আচ্ছা, এগুলো হচ্ছে তোমার সেপারেট ভাবে এগুলো করেছিল 2000, এই যে 4-এ 3-এ, এগুলো রাজ্যগুলো আলাদা আলাদা ভাবে নিজের ইনিশিয়েটে করেছিল। এবার যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এইটাকে কার্যকরী করা হয়, তখন এটা সমস্ত বাকি স্টেট গুলোতেও চালু করা হয়। সর্বশেষ নয়, উত্তরপ্রদেশে 2004 সালে। আচ্ছা, এবার দেখো আমরা ঢুকছি মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটাই আমাদের আসল টপিক, সেটা হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্স, যেটাকে আমরা বলি ফিসকাল পলিসি হিসেবেও আমরা বলে থাকি। পাবলিক ফাইন্যান্স বা ফিসকাল পলিসি জিনিসটা কি, দেখো খুব ইম্পর্টেন্ট একটা এবং ভাইটাল জিনিস, একটু মন দিয়ে প্রত্যেকে বুঝবে, যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ফিসকাল পলিসিটা হচ্ছে, ফিসকাল পলিসি ফিসকাল পলিসি মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে এ গভর্নমেন্ট অ্যাডজাস্টেড ইটস স্পেন্ডিং লেভেলস অ্যান্ড ট্যাক্সেস রেটেড টু মনিটর অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য নেশনস ইকোনমি। গভর্নমেন্ট কি করে, পাবলিক ফাইন্যান্স বা ফিসকাল পলিসি অ্যাডপ্ট করে কেন, তার হচ্ছে অ্যাডজাস্ট করতে স্পেন্ডিং লেভেলস অ্যান্ড ট্যাক্স রেট, মানে সে যেটা খরচ করছে সেটাকে মানে লক্ষ্য করার জন্য অ্যাডজাস্ট করছে, মানে কমানো বাড়ানোর জন্য, এবং যে ট্যাক্স রেটটাকে মনিটর করছে। যে এখন যদি ইন্ডিয়া বলে যে কেউ যদি 10,000 টাকা ইনকাম করে তাকে 40% ট্যাক্স দিতে হবে, আর যদি যারা 1 লাখ টাকা ইনকাম করে তাকে 5% ট্যাক্স দিতে হবে, ফলে সেটা কি ফেয়ার হবে? হবে না, কারণ যে কম ইনকাম করছে তাকে যদি বেশি টাকাটা ট্যাক্সেই চলে যায় তাহলে সেটা হবে না। আবার এই সময় কি জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, সেই জায়গায় গভর্নমেন্ট যদি ইনকাম ট্যাক্সের পরিমাণ সবার উপর 30%, 50% করে দেয়, তাহলে সাধারণ মানুষের সমস্যা হবে এতটা ট্যাক্স দিতে। সেই জন্য কি ট্যাক্স রেটটাকে, এবং যেটা ইনিশিয়েট করছে গভর্নমেন্ট, যেটাকে তার স্পেন্ডিং লেভেল বলে, যেটাকে খরচ করছে, সেগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের দেশের ইকোনমিকে ইনফ্লুয়েন্স করার জন্য বা প্রভাবিত করার জন্য গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল পলিসি বা যেটাকে আমরা ফিসকাল পলিসি বলি, ফিসকাল পলিসি অ্যাডপ্ট করে থাকে। এবং ফিসকাল পলিসি অ্যাডপ্ট করে কিভাবে, ডিউ টু বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট কি করে ফিসকাল পলিসি, মানে আমাদের আগে যেমন প্ল্যানিং হতো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা তো হতোই, সেটা একটা কোনো ইনিশিয়েটিভ নেই, এটা কি গভর্নমেন্টের প্রত্যেক বছরই গভর্নমেন্ট একটা মানে ইনিশিয়েটিভ নিয়ে। ইন ইন্ডিয়া গভর্নমেন্ট দেখো ডিলস উইথ দ্য ফিসকাল পলিসি, যে ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে থাকে সে কি করে, এই ফিসকাল পলিসি নিয়ে করে, যে ট্যাক্সেশন ব্যবস্থা কিরকম হওয়া উচিত সেই সংক্রান্ত প্রস্তাব বলো সমস্ত কিছু কি করে গভর্নমেন্ট কিন্তু নিয়ে থাকে। আর সেই জায়গায় আমাদের আরবিআই কি করে,
আমাদের মনিটারি পলিসি কন্ট্রোল করে। দেখো আমরা অলরেডি আরবিআই পড়েছি, আরবিআই আমাদের মনিটারি পলিসি কন্ট্রোল করে, আর গভর্নমেন্ট কি করে আমাদের ফিসকাল পলিসি কালেক্ট করে বা ফিসকাল পলিসি নিয়ে কাজ করে। তাহলে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হ্যাভ কন্ট্রোল অন দ্য রেট অফ ট্যাক্সেস, যে ট্যাক্স রেট কত হওয়া উচিত সেই সংক্রান্ত গভর্নমেন্টের কিন্তু হোল্ড রয়েছে। গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স রেটটাকে বাড়াতে পারে বা কমাতে পারে, বাজেটের সময় করে। can control of the rate of taxes people pay, an amount of public spending, and cause use of the policies of influence amount or demand in the economy to control the business circle। মানে যত টাকার বিজনেস হচ্ছে বা বিজনেস সার্কেলটাকে কন্ট্রোল, আমি বলেছিলাম ইনফ্লেশন হলে বিজনেস বাড়ানো মানে যে টাকা মার্কেটে যদি টাকা বেড়ে যায় তখন ট্যাক্স রেটটাকে বাড়িয়ে গভর্নমেন্ট কি করতে পারে, টাকা তুলতে পারে। আমি বলেছিলাম ব্যাংক রেট, বিভিন্ন মেথড গভর্নমেন্টের হাতে রয়েছে যার মাধ্যমে গভর্নমেন্ট কি করে বিজনেস এবং মার্কেটের মধ্যে বা আমাদের ইকোনমির মধ্যে টাকা ইনজেক্ট করতে পারে আর ইকোনমি থেকে টাকাটাকে তুলে নিতেও পারে। ওকে, এই যে এখানে এই কথাটা আমি বললাম যে ইন ইন্ডিয়া ফিসকাল পলিসি আর মোস্টলি অ্যানাউন্সড অ্যালং উইথ দ্য বাজেট। তাহলে বাজেটের মাধ্যমে কিন্তু আমি বললাম, একটু আগে এই কথাটাই বললাম যে বাজেটের মাধ্যমে কি করে গভর্নমেন্ট ফিসকাল পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে বা কার্যকরী করার চেষ্টা করে। ওকে, বোঝা গেছে এতটা প্রত্যেকে? পাবলিক ফাইন্যান্সের আমাদের উদ্দেশ্যটা কি, গভর্নমেন্ট কেন পাবলিক ফাইন্যান্স করে, ক্লিয়ার প্রত্যেকের এতটা? আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, ফিসকাল পলিসিটা কি আমি বললাম যে পাবলিক ফাইন্যান্স, যে আমি বললাম যে গভর্নমেন্ট কি করে, যে গভর্নমেন্ট বা সরকার কি করে, যে এখন আমাদের বাজারে দরকার কি, মার্কেটে কি দরকার, প্রচুর টাকার দরকার। যে মার্কেটের এখন ইনফ্লেশন চলছে মানে মুদ্রাস্ফীতি চলছে, লোকের হাতে প্রচুর টাকা রয়েছে। তাহলে গভর্নমেন্ট চাইবে কি মানুষের কাছ থেকে যাতে টাকা না থাকে, মানুষের হাতে যেন টাকা কম থাকে। কারণ যদি মানুষের হাতে টাকা থাকে তাহলে মানুষের ডিমান্ড বাড়বে। মানুষের তোমার কাছে যদি এখন 50 লাখ টাকা, তোমার তো মনে হবে যে একটা 4 হুইলার কিনি, প্রত্যেকেরই মনে হবে একটা করে 4 হুইলার কিনি, একটা করে প্রত্যেকদিন বিরিয়ানি খাই, তো মনে হবে। কিন্তু তোমার কাছে যদি আজকে অ্যাকাউন্টে 10,000 টাকা থাকে তখন তোমার মনে হবে না, জমাই টাকাটা পরের বছর কিনবো বা 5 বছর 2 বছর পরে কিনবো। তাহলে তোমার কি সেই গাড়ির প্রতি যে ডিমান্ডটা বা চাহিদাটা প্রত্যেকের কমে যাবে। তাহলে গভর্নমেন্ট কি করে এইভাবে, তাহলে এটা কিভাবে গভর্নমেন্ট করতে পারে বলেছিলাম ব্যাংকের মাধ্যমে করে। যদি ব্যাংক রেট বাড়িয়ে দেয়, মানে তোমার যদি যে বন্ডের যে শেয়ার বা তোমাদের যে বলে ওই যে কি বলে যারা এফডি যারা ফিক্সড ডিপোজিটের রেট যদি বাড়িয়ে দেয় তখন তোমার মনে হবে না টাকাটা খরচ না করে এখন জমা করে দিই, 2 বছর পরে যখন ম্যাচিওর হবে বা 1 বছর পরে ম্যাচিওর হবে তখন বেশি টাকা পাবো তখন কিনবো। আর গভর্নমেন্ট যদি কি করে তোমার উপর ট্যাক্স বাড়িয়ে দেয়, তুমি আজকে ইনকাম ট্যাক্স দিচ্ছ 5%, আজকে গভর্নমেন্ট যদি তোমার ইনকাম ট্যাক্স 10% বাড়িয়ে দেয়, তাহলে 10% যদি করে দেয় তখন তুমি যে জিনিসটা কেনার তোমার ইচ্ছে ছিল সেটা কি তুমি আর কিনতে পারবে না? বাবা খেয়ে পরে বাঁচি, তারপর দেখা যায়। তাহলে গভর্নমেন্ট কি করে এই মার্কেটের মধ্যে যে পলিসিগুলোকে কন্ট্রোল করার জন্য, মানে মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য বা মানুষের হাতে যে টাকা রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য যে পলিসিটা অ্যাডপ্ট করে থাকে সেটাই হচ্ছে ফিসকাল পলিসি বা যেটাকে আমরা বলবো পাবলিক ফাইন্যান্স। ক্লিয়ার এবার? স্যার বলছি, প্রোডিউসারের কাছ থেকে হোলসেলার যখন কোনো জিনিস কিনছে জিএসটি দিয়ে, কিভাবে গভর্নমেন্ট টাকা ফিরিয়ে দিচ্ছে সেই জিএসটিটা, ওটা বুঝতে পারি। দেখো তাহলে তো দেখো একটা কথা ছোট্ট করে বলছি, টোটাল ডিটেলস আমি বলবো না কারণ এত জানার প্রয়োজন নেই। ছোট্ট করে একটা কথা বলছি, দুটো কথা মনে রাখবে যে জিএসটিটা হয়ে থাকে, যে জিএসটি যেটা হয় সেটা টোটালি একটা কম্পিউটার সফটওয়্যার দিয়ে হয়ে থাকে, একটা সফটওয়্যারের মাধ্যমে হয়, সেটাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। মানে জিএসটি দেখো প্রত্যেকের একটা জিএসটি নাম্বার দেওয়া থাকে, দেখবে যে একটা যখন দেয় দেখবে জিএসটি নাম্বার এত। তাহলে কেউ একজন হোলসেলার, তুমি হয়তো টিভি তৈরি করো, তাহলে তুমি টিভি যখন বিক্রি করবে, তুমি একটা টিভি এলজি টিভি নিয়ে এসছো, সেই টিভিটা তুমি বিক্রি করতে চাচ্ছ মার্কেটে। এবার তুমি যখন বিক্রি করছো তখন তুমি তোমার এখানে জিএসটি নাম্বারটা তুমি এখানে এন্ট্রি করবে যে আমি কিনেছি, এই ব্যক্তি আমি এই জিএসটি নাম্বার দিয়ে কিনেছি। তাহলে গভর্নমেন্ট জানবে যে তুমি এই এলজিটাকে বাইরের দেশ থেকে আনার সময় 10,000 টাকা খরচ করেছো। তাহলে হোলসেলার বলো যাই বলো, হোলসেলার জানেছে 10,000 টাকা নিয়েছে। এবার 10,000 টাকার উপর তোমাকে গভর্নমেন্ট বলেছে যে তুমি প্রডিউসারের কাছ থেকে 10% মানে তুমি জিএসটি নিয়ে টাকাটা কালেক্ট করবে। তাহলে সেই হোলসেলার কি করলো, 10% করে 10,100 টাকা বা যাই টাকায় হোক কনজিউমারকে বিক্রি করলো। এবার এই যে বিক্রি করলো, তাহলে যে প্রডিউসারের কাছ থেকে যখন হোলসেলার এটা কালেক্ট করলো, সেই জায়গায় হোলসেলার তো এমনি দেবে না, 10%-এ দেবে। কিন্তু যখন 10% বলো 5%-এ দেবে।
তাহলে এই যে যখন প্রডিউসারের কাছ থেকে হোলসেলার নিল, তখনও তো তাকে জিএসটি নাম্বারটা ইনপুট করতে হচ্ছে। তার মানে সে কত টাকা দিয়ে প্রডিউসারের কাছ থেকে কিনেছে সেটা তো গভর্নমেন্টের কাছে রেকর্ড আছে। তাহলে যেটা রেকর্ড আছে গভর্নমেন্টের কাছে, যেই টাকাটা ও জিএসটি নাম্বার দিয়ে প্রডিউসারের কাছ থেকে নিয়েছে, সেই টাকাটা আবার হোলসেলার কাছে রিটার্ন করে দিতে পারে। বোঝা গেছে? তাহলে এর জন্য গভর্নমেন্টকে আর যেতে হবে না, এটা টোটালি অনলাইন কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে হয়। এটা কেউ এটাকে ম্যানিপুলেট করতে পারবে না, কেউ এটার সঙ্গে ছেড়খাড়ি করতে পারবে। বুঝলে? যতটা বুঝালাম বুঝতে পারলে তো রিপা? ওকে, এবার দেখো আমরা ডিসকাস করব বাজেট সম্পর্কে। এই বাজেট জিনিসটা কি? বাজেট জিনিসটা কিন্তু আমরা প্রায় দেখি যে আমাদের রিসেন্ট বাজেট পেশ হলো। এই বাজেটটা কি হয়ে থাকে, কেন হয়ে থাকে, বা কি ব্যাপারটা? পাবলিক ফিনান্সের ফিসকাল পলিসি কি সেম, না পাবলিক ফিনান্সের মধ্যে একটা টুলস হচ্ছে ফিসকাল পলিসি? পাবলিক পলিসিটাকে, পাবলিক ফাইন্যান্সকেই আমরা ফিসকাল পলিসি বলি। মানে অরিজিনালি পাবলিক ফাইন্যান্স মানে, পাবলিক ফাইন্যান্স মানে হচ্ছে পাবলিকের স্বার্থে বা জনগণের স্বার্থে সরকার যে পদ্ধতিগুলো নিচ্ছে সেটাই পাবলিক ফাইন্যান্সের বিষয়বস্তু। তার মানে সেটাই ফিসকাল পলিসি, মানে গভর্নমেন্ট যেটা করছে। এবার এখানে অনেক টার্ম আছে। ফিসকাল ডেফিসিট, তুমি যদি ফিসকাল পলিসির সাথে ফিসকাল ডেফিসিট বা ফিসকাল রেভিনিউ যুক্ত করতে যাও তখন গড়বড় হয়ে যাবে। বুঝতে পারছো? আর ফিসকাল ডেফিসিট, ফিসকাল রেভিনিউ কি, এগুলো আমি পরে ডিসকাস করবো। ফিসকাল পলিসি মানেই পাবলিক ফাইন্যান্স। পাবলিকের ফাইন্যান্স, ফাইন্যান্স মানে কি? টাকা, পাবলিকের কাছ থেকে টাকা নেওয়া বা পাবলিককে টাকা দেওয়া, তার জন্য গভর্নমেন্ট যে নীতিগুলো নিচ্ছে সেটাই পাবলিক ফাইন্যান্স, সেটাই ফিসকাল পলিসি। এবার বোঝা গেছে সরস্বতী কি বললো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা এক ধরনের সিনোনিমস এর মতো, পাবলিক ফাইন্যান্স যেটা ফিসকাল পলিসি, সেম কথা। এবার আমরা বাজেট সম্পর্কে একটু ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট জায়গা বাজেট। রিসেন্ট আমাদের পেশ হলো। আচ্ছা, বাজেট কবে পেশ হয় গো? 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি। ওকে, আগে পেশ হতো কবে? 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। কথাটা সম্পূর্ণ ভুল, ফেব্রুয়ারি মাসের শেষ দিনে। ওকে, লাস্ট ডেট অফ ফেব্রুয়ারি বলবে স্যার 28 ফেব্রুয়ারি তো লাস্ট, যেটা লিপ ইয়ার হবে তখন। তখন কি হবে বলেছিলাম না, সে মোরারজি দেশাই, মনে পড়ছে? হ্যাঁ স্যার। জন্মদিন। জন্মদিনে। এই তো, এই জিনিস তো মনে রাখতে হবে। দেখো, তো এই যে বাজেট তৈরি করে কে, ভারতে বাজেট তৈরি করে কে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এরা কি করে? ভারতে বাজেট তৈরি করে। এবং প্রতি বছর কি, আগামী বছরের জন্য প্রতি বছর বাজেট তৈরি করা হয়। বাজেট জিনিসটা কি? দ্য বাজেট, বাজেটকে আমরা বলে থাকি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা সিনোনিমস। বাজেটের কোনো জায়গায় বাজেট না করে কোশ্চেন করবে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল সিস্টেম পাবলিশড ইন হুইচ মান্থ, তাহলে বলবে হাই স্যার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি, জানি না। কিন্তু যদি কোশ্চেন করে বাজেট কবে হয়েছিল, সঙ্গে সঙ্গে বলে দিই। তাহলে বাজেট যেটা হয় সেটাকেই বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওকে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যে বার্ষিক আর্থিক যে স্টেটমেন্ট সেটাকে বলা হয়। এটা কি হয়? বাজেটের মাধ্যমে কি হয়? গিভস দ্য এক্সপ্রেশন টু দ্য ফিসকাল পলিসি। গভর্নমেন্ট কি করে? যে ফিসকাল পলিসি যে এক্সপ্রেশন করে, যে তার ফিসকাল পলিসি বা নীতিটা কি হবে, সেটাকে গভর্নমেন্ট কি করে? বাজেটের মাধ্যমে এক্সপ্রেস করে। এবার যেটা হয় দ্য জেনারেল বাজেট, যেটা সাধারণ বাজেট বলা হয়, এটা প্রেজেন্ট হয় কি? লোকসভাতে প্রেজেন্ট হয়। কে প্রেজেন্ট করে? মিনিস্টার অফ ফাইন্যান্স, মানে অর্থমন্ত্রী এটাকে করে। এবার অর্থমন্ত্রী কেই করতে হবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। যদি প্রধানমন্ত্রী মনে করে তাহলে নিজেও কিন্তু বাজেট পেশ করতে পারে। অর্থমন্ত্রী থাকা অবস্থাতে প্রধানমন্ত্রীও কিন্তু বাজেট পেশ করতে পারে, যেটা অলরেডি আগেও হয়েছে। ওকে, তো জেনারেল বাজেট প্রেজেন্টেড বাই লোকসভা ইন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ইউনিয়ন বাজেট, যেটাকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি, ইজ এস্টিমেটেড রিসিভ, ইজ এ স্টেটমেন্ট অফ এস্টিমেটেড রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট কি করে? পাবলিশ করে যে সে এই বছর কি কি খরচ করতে চাইছে। যে স্টেটমেন্ট অফ এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, মানে সে কি কি জিনিসে খরচ করতে চাইছে সেই সংক্রান্ত সে যে স্টেটমেন্টটা দেবে বা দিতে চাইছে, সেটাই বাজেটে থাকে। ইট হ্যাজ প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট ইন এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা জানি আর্থিক বর্ষ 1 এপ্রিল থেকে 31 মার্চ। প্ল্যানিং পড়ানোর সময় আমি বলেছিলাম এটা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে থাকে। সেই ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুর আগে
বাজেট পেশ হয়, প্রেজেন্টেড অ্যাট দ্য 11 AM লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য ফেব্রুয়ারি। জেনারেলি লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য ফেব্রুয়ারিতে হয়ে থাকে। এটা হতো, এটা এখানে অ্যাড করে দিই, এখানে অ্যাড করা নেই। প্রেজেন্টলি budget is presented 1st February of every year. Okay. তো এখন কি হয় যে 1st February প্রেজেন্ট করা হয়, আগে কি করা হতো যে লাস্ট ডে অফ দ্য ফেব্রুয়ারি, লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারিতে এটা প্রেজেন্ট করতে হতো। এবার কি হয়, বাজেটের মাধ্যমে কি হয়, দ্য বাজেট শোজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অফ গভর্নমেন্ট আন্ডার 3 হেডস। তিনটে খুব ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট কি করে যে কোনটা কোনটা খরচ করবে, গভর্নমেন্টের 3টে ফান্ডের মাধ্যমে গভর্নমেন্ট কি করে শো করে যে কোথায় কোথায় এসে খরচ করতে চাইছে। 3টে ফান্ড আমরা পড়েছি, কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড এবং পাবলিক ফান্ড। পাবলিক ফান্ড বা পাবলিক অ্যাকাউন্ট যা বলবে সব ঠিক। তাহলে 3টের মাধ্যমে গভর্নমেন্ট কি করে যত আয় হয় সেই টাকায় জমা রাখে এবং সেখান থেকে সমস্ত কিছু খরচ হয়। এবার আমরা এই 3টে ফান্ড সম্পর্কে আগেই বলে দিয়েছি, এখানে আমি আরেকটু ডিসকাস করে দিচ্ছি যে 3টে ফান্ডে কি কি হয়েছে। তাহলে প্রথম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটা কি কনসিস্ট অফ অল রেভিনিউ অ্যান্ড লোনস রিসিভড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে রেভিনিউ বা রিসিপ্ট কালেক্ট করে থাকে সেইগুলো সমস্ত কিছু জমা থাকে কোথায়, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। এছাড়া কি কি জমা থাকে, কেন্দ্রীয় সরকার দ্বারা যেসব সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব রাজস্ব বা ট্যাক্স কালেক্ট করে থাকে তাও কনসলিডেটেড ফান্ডে জমা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব ঋণ বা লোন কালেক্ট করে থাকে সেগুলো জমা হয়। আর গভর্নমেন্ট যেসব সুদ মানে যেসব ইন্টারেস্ট এবং আসল বাবদ যা আয় করে, গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে, সেই ইনভেস্ট থেকে গভর্নমেন্ট যা আয় করে থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু এর মধ্যে থাকে। তাহলে এত কিছু সমস্ত খরচে যা টাকা গভর্নমেন্ট কনসলিডেটেড ফান্ডেই রাখে। যেটা আমাদের আর্টিকেল 140 ক্লজ 3 তে বলা আছে, কনস্টিটিউশন ডিক্লেয়ার্স দ্যাট, খুব ইম্পর্টেন্ট, নো মানি ক্যান বি টেকেন আউট অফ দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ লোকসভা। লোকসভার পরামর্শ ছাড়া কনসলিডেটেড ফান্ড থেকে 1 টাকাও খরচ করা যাবে না। এটা আর্টিকেল 114 114 নম্বর আর্টিকেল ক্লজ 3 অনুযায়ী বলা রয়েছে। তার মানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে খরচ করতে গেলে গভর্নমেন্ট বা আমাদের যে পার্লামেন্টের অনুমোদন নেওয়া কিন্তু বাধ্যতামূলক। নেক্সট দেখো কনসলিডেটেড ফান্ড থেকে কি কি খরচ হয়, কি কি জিনিসে কনসলিডেটেড ফান্ডের খরচ হয়। নাম্বার 1, যেগুলো চার্জড এক্সপেন্ডিচার হয়, নির্ধারিত ব্যয়, যেসব স্যালারি গুলো দেওয়া হয়, তাহলে সেই স্যালারি গুলো অলরেডি সবসময়ই হতে থাকে, সেগুলো যে চার্জড এক্সপেন্ডিচার নির্ধারিত ব্যয়। এছাড়া লোকসভা রাজ্যসভার স্পিকার ডেপুটি স্পিকারের ভাতা, রাষ্ট্রপতির ভাতা, এদের গভর্নরের ভাতা, রাষ্ট্রপতির ভাতা, গভর্নরের ভাতা, গভর্নর নয় রাষ্ট্রপতিরটা হয়, গভর্নরটা গভর্নরেরও হয়, কনসলিডেটেড ফান্ড অফ ওয়েস্ট বেঙ্গল থেকে হয়, যাই হোক। তো এছাড়া বিভিন্ন সাংবিধানিক পদ, যেগুলো সাংবিধানিক পদ রয়েছে বা তাদের যে বেতন ভাতা হয়, অফিসের যাতায়াত খরচ যা হয় সমস্ত কিছু এখান থেকে হয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা বিচারপতিদের বেতন ভাতা, পেনশন। এছাড়া বিভিন্ন ডেট চার্জ বলতে যে গভর্নমেন্টের যে টাকা রাখতে গিয়ে যেসব ডিভেঞ্চার বা ডেট তৈরি হয় তার জন্য বা যে খরচ হয়। লোন রিপেমেন্ট, সরকার যে বিভিন্ন লোন নিয়ে থাকে তার যে সুদ দিতে হয় বা টাকা দিতে হয় সেই রিপেমেন্ট। ইন্টারেস্ট অ্যান্ড রিকোয়ার্ড টু স্যাটিসফাইড কোর্ট জাজমেন্ট, এই মমতায় যে কোর্ট কেসে হারছে বা মোদির বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস হয় আর যে টাকা সে কি মোদি নিজের পকেট থেকে, একদমই না, সেগুলো সব কনসলিডেটেড ফান্ড থেকেই যাবে। ওকে, এবং রাজ্য সরকারগুলোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়মই প্রযোজ্য। তাহলে এগুলো সমস্ত কিছু কনসলিডেটেড ফান্ড থেকেই খরচ। কন্টিনজেন্সি ফান্ডটা কি, যেটা অনলি ফর দ্য আনফ্রোজেন ইভেন্ট। আনফ্রোজেন ইভেন্ট মানে কি, যেগুলো আমরা জানি না যে কি হতে পারে। আনফ্রোজেন ইভেন্ট মানে যেগুলো আমরা জানি না যে কি হতে পারে, যে অ্যাক্সিডেন্টাল কেসে। তাহলে এই ফান্ড থাকে অপারেট রাষ্ট্রপতির থাকে, তবে এটাকে জেনারেলি অপারেট করে থাকে কে, অর্থ সচিব। যে অর্থ সচিব কি হয়, রাষ্ট্রপতির অধীনে থাকে, তবে এটাকে অপারেট করে, এই ফান্ড রাষ্ট্রপতির অধীনে থাকে। আর অপারেট করে মানে যেহেতু রাষ্ট্রপতি তো টাকা বের করবে না, অপারেট করবে কে, আমাদের যে অর্থ সচিব হয়ে থাকে
তার মাধ্যমেই অপারেট করে, কিন্তু তাকে যে নির্দেশ দিয়ে থাকবে রাষ্ট্রপতি। এই ফান্ডের একটা লিমিটেড টাকা থাকে, যেটাকে বলা হয় 500 কোটি টাকা এখানে রাখতে হয়। যদি কোনো কখনো এই ফান্ড থেকে টাকা খরচ হয়, সাপোজ এই যে আয়লা চলে এলো, সেই জায়গায় কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা নিতে হলো, তাহলে সেই জায়গায় টাকাটা যদি সেই পারপাসে 200 কোটি টাকা খরচ হয়, তাহলে কি হবে, আবার কনসলিডেটেড ফান্ড থেকে 200 কোটি টাকা নিয়ে আবার কন্টিনজেন্সি ফান্ডটাকে আবার 500 কোটি টাকা করে দিতে হবে। তাহলে ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে, যেটা কি হয়, একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে 500 কোটি টাকা। এই ফান্ড এর জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয় না। তাহলে এখানে কি হয়, ইট কম্পেস সাম প্লেস ইন দ্য ডিসপোজাল অফ প্রেসিডেন্ট টু মিট আনফ্রোজেন এক্সপেন্ডিচার। যে গভর্নমেন্ট কি করে, যে কোনো কিছু যেগুলো নির্ধারিত নয় যে খরচ হতে পারে, সেই সমস্ত জায়গায় খরচের জন্য কি হয়, কন্টিনজেন্সি ফান্ড থেকে খরচ হয়। একদম লাস্টে আমাদের পাবলিক অ্যাকাউন্ট রয়েছে। তাহলে এখানে কি অস্থায়ীভাবে কিছু টাকা আসে, আবার খরচ হয়ে যায়। যেমন এই যে মোদি, আমাদের যে প্রধানমন্ত্রীর যে কি বলে, ওই যে পিএম কেয়ার যে অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই সব অ্যাকাউন্ট গুলো কি হয়, এই পাবলিক অ্যাকাউন্টের মধ্যে, পাবলিক ফান্ডের মধ্যে পড়ে। তাহলে সেখানে টাকা আসে, সেখান থেকে আবার চলে যায়। এর জন্য কাউকে কোনো খবরাখবর বা দিতে হয়, যে কৈফিয়ত দিতে হয় না, যে প্রেসিডেন্টের দরকার, গভর্নরের দরকার, কারো দরকার, এই জায়গায় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা মতো টাকা খরচ করে। যেমন এর মধ্যে কি হয়, সরকারি কোম্পানিগুলো যেগুলো বিনিয়োগ করে থাকে, সেইগুলো থেকে যে টাকা আসে, সেগুলো টাকাগুলো এই ফান্ডে জেনারেলি জমা, বা কেউ যদি অনুদান দেয়, ত্রাণ দেয়, সমস্ত কিছু পাবলিক অ্যাকাউন্টে বা পাবলিক ফান্ডে জমা। এবার দেখো, যেটা আমাদের বাজেটের যে পার্টটা রয়েছে, সে বাজেট হচ্ছে দু রকমের, একটা হচ্ছে রেভিনিউ বাজেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ থেকে আমরা পাই রিসিপ্ট, আর এক্সপেন্ডিচার, রিসিপ্ট মানে যেটা আমরা পাচ্ছি, এক্সপেন্ডিচার যেটা আমরা খরচ করছি। আর হচ্ছে দুটোতেই দেখো, একটাতে রেভিনিউতে আমরা পাই ট্যাক্স পাই, আর এটা হয় কিছু হয় নন ট্যাক্সেস হয়, যেগুলো ট্যাক্স দিতে হয় না। আর ক্যাপিটালে আমরা ডেব্ট তৈরি করি, ডিবেঞ্চার ডেব্ট তৈরি করি, আর কিছু হয় নন ডেব্ট, এগুলো আমরা ডিসকাস করব ক্যাপিটাল পার্টে। আর ট্যাক্সের মধ্যে আমরা পড়বো ডাইরেক্ট ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স হয়। নন ট্যাক্সের মধ্যে হয় ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, ডিভাইডেন্ড, সার্ভিস ইনকাম, গ্র্যান্টস, এলআইটি উইদাউট লেজিসলেচার থেকে যা আয় হয়ে থাকে। তো যাই হোক, এগুলো আমরা বাজেটের টোটাল ডিসকাস, মানে ডিটেলস আমাদের পড়তে হবে না, কিছু কিছু জিনিস যেগুলো লাগবে সেগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এবার দেখো বাজেটের টাইপ, আমি একটু আগে যেটা বললাম, বাজেট হয় দু ধরনের বাজেট হয়, এখানেই দেখো বলা আছে যে একটা হচ্ছে রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেট। সেটাই দেখো এখানে বলা আছে, রেভিনিউ বাজেট বা রেভিনিউ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দু ধরনের বাজেট হয়, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট বা রেভিনিউ বাজেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। একটা হচ্ছে রেভিনিউ বাজেট আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। তাহলে রেভিনিউ বাজেট বা রেভিনিউ অ্যাকাউন্ট কি? রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে থাকে অল কারেন্ট রিসিপ্ট, মানে যেগুলো কি করে সরকার কারেন্ট বা সঙ্গে সঙ্গে অ্যাডপ্ট করে থাকে, বা জেনারেলি ট্যাক্সেশনের মাধ্যমে হয়। এই যে বলা আছে সাচ অ্যাজ ট্যাক্সেশন, যেগুলো ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট কালেক্ট করে, রেভিনিউ অ্যাকাউন্টে থাকে। তার মধ্যে কি থাকে, সেন্ট্রাল এক্সাইজ, কাস্টমস ডিউটি, কর্পোরেশন ট্যাক্স, যেগুলো আমাদের জেনারেলি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে, আমরা একটু পরেই ডাইরেক্ট ট্যাক্স এখানে রয়েছে বলবো, ট্যাক্সেশন। আর ডিভিডেন্ডস অফ পাবলিক সেক্টর, যেগুলো পিএসইউ থেকে, যেমন আমাদের যে সেল, ভিল, ওএনজিসি, এইসব পাবলিক সেক্টর ইউনিট থেকে যে গভর্নমেন্ট খরচ করে বা যেখান থেকে আয় করে, সেগুলো আমরা করবো, যে এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এগুলো আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে হয়, যেগুলো আমাদের মানে ট্যাক্স থেকে যেগুলো পেয়ে থাকে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে থাকে অল ক্যাপিটাল রিসিপ্ট, মানে সরকারের যেসব সম্পত্তি রয়েছে, গভর্নমেন্ট যে প্রপার্টি রয়েছে, সেগুলো থেকে গভর্নমেন্ট যে আয় করে থাকে, সেগুলোর থেকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট পাই, যার মধ্যে থাকে সাচ অ্যাজ ডোমেস্টিক অ্যান্ড ফরেন লোনস, অনেক বিদেশ থেকে আমরা কেউ যদি লোন নিয়ে থাকে, লোন রিপেমেন্ট বা ফরেন, বা লোন রিপেমেন্ট মানে কেউ হয়তো লোন নিয়েছিল, সেটা গভর্নমেন্টের কাছ থেকে বা কোনো কিছুতে থাকে, তো যে ঋণপত্র বা এই জায়গা থেকে, সেগুলো থেকে বাজেটের তৈরি হয়, রেভিনিউ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এখানে একটা ছক দেওয়া আছে, ছক বলতে কি, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, এটা একটা কনস্টিটিউশনারি পার্ট, সংবিধানেরই পার্ট। এখানে বলা আছে কি, ছোট্ট করে একটা আছে, এখান থেকে পড়ে না সেরকম কিছু, কিছু কিছু জিনিস লাগে, যে ভারত যেহেতু যুক্তরাষ্ট্র কাঠামীয় দেশ, সেই জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের মধ্যে সরকারি ক্ষমতা বিভাজন করা রয়েছে। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট পড়েছি। এবং সংবিধান অনুসারে অবশিষ্ট ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে, রেসিডিউয়ারি পাওয়ার বলা হয়। কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে মনে আছে? অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে, রেসিডিউয়ারি পাওয়ার ইজ ভেস্টেড অন দ্য সেন্টার, টেকেন ফ্রম হুইচ কনস্টিটিউশন? কোন দেশ থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র।
সরস্বতী, এসা, বলো। সাউথ স্যার আফ্রিকা থেকে। কানাডা। কানাডা থেকে, ভেরি গুড। তাহলে এক সেকেন্ড। তো এটা থাকে কানাডার কাছে, কানাডার হাতে থাকে যে, এবং 264 এবং 293 নম্বর ধারা অনুসারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের কথা বলা রয়েছে। পুরোনোগুলো রিভিশন দাও, যখন তখন এগুলো ভুলে গেলে হবে না, কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে। এক সেকেন্ড। একটু দাঁড়াও তো। ওকে, তো এবার আমরা যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, যে ভারতের সপ্তম 7 শিডিউলে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সের হাতে থাকে, এবার এগুলো দেখো কি হয়, চেঞ্জ হয়, যে কতগুলো ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টের থাকবে, কতগুলো স্টেটের হাতে থাকবে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে। তাহলে কি কি জিনিস জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে? এগ্রিকালচার, কৃষি আয় ছাড়া অন্যান্য যেসব আয়কর ট্যাক্স থাকে, কর্পোরেশন ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে, কাস্টমস ট্যাক্স, এছাড়া ঔষধ টয়লেট ছাড়া যেসব অ্যালকোহল নার্কোটিক্স জাতীয় যে এক্সাইজ ডিউটি হয়ে থাকে, এক্সাইজ শুল্ক যেগুলো হয় সেগুলো থাকে, উত্তরাধিকারী ট্যাক্স থাকে কৃষি জমি ছাড়া, সম্পত্তির উত্তরাধিকারী ট্যাক্স, এছাড়া কৃষি জমি ছাড়া অন্যান্য অ্যাসেটের উপর যে ক্যাপিটাল ট্যাক্স, মূলধনী ট্যাক্স থাকে, স্ট্যাম্প শুল্ক থাকে, তারপর স্ট্যাম্প শুল্ক ছাড়া স্টক মার্কেটে এগুলো থাকে, বিজ্ঞাপনের জন্য যে অ্যাডভার্টাইজিং ট্যাক্স থাকে, তারপরে রেলের হচ্ছে বিভিন্ন যে গুডস নিয়ে যাওয়ার জন্য ট্যাক্স থাকে, টার্মিনাল ট্যাক্স থাকে, আর এই যে অন্তঃরাজ্যবাহিত যে আইজিএসটির কথা বললাম, অন্তঃরাজ্যবাহিত পণ্যের উপর ট্যাক্স, এগুলো থাকে। তো এগুলো পড়তে হয় না, রাজ্যের উপর জেনারেলি ভূমি রাজস্ব রাজ্যের উপর থাকে। আর খবরের কাগজ ছাড়া যে অন্যান্য যে ট্যাক্স থাকে, কৃষির উপর যে আয়, এটা জেনারেলি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের হাতে থাকে, এটাই ইম্পর্টেন্ট। যেটা আমাদের মাঝে মাঝে থাকে যে এগ্রিকালচারের উপর ট্যাক্স বসাতে চাইলে রাজ্য সরকার বসাতে পারে, কিন্তু বসায় না। তার কারণ হচ্ছে ভোট ব্যাংকের একটা ব্যাপার আছে, প্লাস অনেক ব্যাপার, যাই হোক। আর মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যালকোহল যুক্ত লিকার, যে অ্যালকোহলের উপর বা নার্কোটিক্স এর উপর যে এক্সাইজ ডিউটি হয়, এটা কিন্তু গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের হাতে থাকে। এটা দেখো, ব্যতীত, এর উপর দেখো এক্সাইজ ট্যাক্স এতে থাকে, আর এক্সাইজ ডিউটি এটা থাকে। এই জন্য দেখবে মদের উপর কিন্তু সবসময় ট্যাক্স বলো, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট করে থাকে। আর যেগুলো মানে স্থানীয় জায়গায় প্রবেশ করছে, তার জন্য থাকে বিদ্যুৎ, এই যে বিদ্যুতের উপর। নার্কোটিক্স কি? নার্কোটিক্স মানে যেগুলো যেগুলোকে ড্রাগস বলা হয়, ড্রাগস না, ওটা নার্কোটিক্স ডিপার্টমেন্ট, মানে অ্যালকোহল, ড্রাগস, এগুলো নার্কোটিক্স বলা হয়। গাঁজা। গাঁজা, এই তো বেশ ভালো কথা বলেছে, নামগুলো মনে থাকে না। আরো সেই হিরোইন বলে, গাঁজা, হিরোইন, এগুলোকে বলে নার্কোটিক্স, মানে নেশাজাত দ্রব্য। আফিম, আফিমকে জানো বাংলায় কি বলে, একটা ভালো কথায় কি বলে বলো তো আফিমকে? কথাটা পোস্ত। পোস্ত, পোস্ত না, কি একটা ভালো কথা বলে আফিমকে, মনে আসছে না। আফিংই তো গাঁজা। ও তাই তাই না, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আফিমই তো গাঁজা মনে হচ্ছে। যাই হোক, মনে হচ্ছে, তাই ভুলে গেছি, এটাই হয়তো হবে। না কিছু একটা ছিল ভালো কথা, হ্যাঁ ঠিক, আফিমই গাঁজা। যাই হোক, হবে, জানা নেই। হ্যাঁ, এছাড়া খনির উপর ট্যাক্স, পশু পাখি জলজ এর উপর ট্যাক্স, সরকারি দলিলপত্র ছাড়া লাক্সারি এর উপর, এই যে টোল ট্যাক্স, এটা স্টেট গভর্নমেন্টের হাতে জেনারেলি থাকে, টোল ট্যাক্সটা। আর হচ্ছে ক্যাপিটেশন ট্যাক্স, এগুলো রয়েছে, এগুলো দরকার হয় না। আর আর কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমাদের বোথ এর মধ্যে থাকে, যার মধ্যে আহ, এখানে এখানে একটা জিনিস আছে, হ্যাঁ এখানে একটা ভালো জিনিস আছে, যেটা এখানে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, দেখো কিছু কর আছে, কিছু ধরনের ট্যাক্স হয়, যেগুলো কি করে,
কালেক্ট করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু ব্যবহার করে থাকে রাজ্য সরকার। আবার কিছু কিছু ট্যাক্স হয় যেগুলো রাজ্য সরকার সংগ্রহ করে, কিন্তু কেন্দ্র সরকার সেগুলোকে ব্যবহার করে। যেমন এই যে স্ট্যাম্প শুল্ক, নার্কোটিক্স, অ্যালকোহল যেসব উপকরণ, এই ট্যাক্স গুলো কি করে কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই কালেক্ট করে, কিন্তু টোটাল যে টাকাটা হয় সেটা কিন্তু রাজ্যকে দিয়ে দিতে হয়। Okay? আবার যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলোতে রাজ্য কত পরিমাণ কর পাবে, মানে পার্সেন্টেজ কত পাবে, সেগুলো কিন্তু পার্লামেন্ট ডিসাইড করবে। যে সেই জায়গায় পার্লামেন্ট থেকে ডিসাইড হবে, যে পার্লামেন্ট কমাতেও পারে বাড়াতেও পারে। যেমন এই যে সম্পদ বা উত্তরাধিকারী ট্যাক্স, সাকসেশন অর এস্টেট ডিউটিস যেগুলো হয়ে থাকে, সেগুলো পার্লামেন্ট ডিসাইড করবে। টার্মিনাল ট্যাক্স, এটাও পার্লামেন্ট ডিসাইড করবে, যে রাজ্য কেন্দ্রের মধ্যে কে কত পার্সেন্টেজ পাবে সেগুলো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা কি হয়, আয়ের উপর যে কেন্দ্রীয় ট্যাক্স, যে স্টেট গভর্নমেন্ট, যে মানে আমাদের যে ইনকাম ট্যাক্স হয়ে থাকে, ইনকাম ট্যাক্স কিন্তু রাজ্য কালেক্ট করে। ইনকাম ট্যাক্স সবসময় মনে রাখবে, এখানে লেখা নেই, এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি এখানে, যে এখানে আমি কথাটা লিখে দিচ্ছি, যে ইনকাম ট্যাক্স is collected by the state government but used by the central government. ওকে, মাথায় রাখবে যে ইনকাম ট্যাক্স হয়ে থাকে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে থাকে, কিন্তু সেটাকে ইউজ করে থাকে বা তার টোটালটাই দিয়ে দিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে। ওকে, কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ইনকাম ট্যাক্স সবসময় স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে থাকে আর ইউজ করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, এবার সেই জায়গায় যদি মনে হয় কিছুটা শেয়ার দিতে হবে, দিতেও পারে, নাও দিতে পারে। জেনারেলি কিছুই দেয় না, ইনকাম ট্যাক্স টোটালি এদের হাতেই থাকে, মানে আমাদের কেন্দ্রীয় সরকারের হাতেই থাকে। আচ্ছা, এবার হচ্ছে যে ট্যাক্সেস ইন ইন্ডিয়া, ভারতে যে ট্যাক্সের স্ট্রাকচারটা, ট্যাক্স কি হয় আমাদের, এই যে একটু আগে বললাম ট্যাক্সেস, এটা যে ট্যাক্সেসটা কি, আমাদের যেহেতু ভারত বলো ইন্ডিয়াতে বলো, ট্যাক্সেস আর দ্য মেইন সোর্সেস অফ গভর্নমেন্ট রেভিনিউ। গভর্নমেন্টের যে রেভিনিউ তৈরি হয় ট্যাক্স থেকে কিন্তু তৈরি হয়। ট্যাক্সের দুভাগে বিভক্ত, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্সেস লাইক ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, জিএসটি, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো সেটা একটা আমি ছক করে দিয়েছি, ট্যাক্স স্ট্রাকচারের একটা ছক করে দিয়েছি। সেকেন্ড, ট্যাক্সের একটা আমি দেখো ছক করে দিয়েছি, দেখো যে কি কি ভাগ আছে। ইনডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কমোডিটিস ট্যাক্স, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, যেটাকে ম্যাট বলা হয়। ম্যাটটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্সেরই ভাগ, মানে পরবর্তীকালে এটাকে এমএটি করা হয়েছে। পরে কর্পোরেশন ট্যাক্সটা একটু এক্ষুনি পড়াবো, এখানে বলে দিচ্ছি যেগুলো আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, জিএসটি পড়ে। দু রকমের ট্যাক্স হয়। আর ট্যাক্সের ক্লাসিফিকেশন হয় প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স আর রিগ্রেসিভ ট্যাক্স। তিন ধরনের ট্যাক্সেশন ক্লাসিফিকেশন হয়ে থাকে। তো কি কি আমি বলবো, প্রপোর্শনাল যাদেরকে একই প্রপোর্শনে দিয়ে থাকে এগুলো বলবো। আচ্ছা, এবার এখানে ডাইরেক্ট ট্যাক্স আর এগুলো হচ্ছে যেই সব ডাইরেক্ট ট্যাক্স আছে সেগুলো সম্পর্কে দু চারটে কথা আছে বলছি। ইনকাম ট্যাক্স, আচ্ছা কি হয়, দ্য ট্যাক্স লেভিড ডাইরেক্টলি অন দ্য ইনকাম অফ দ্য পিপল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে যেগুলো কি হয়, যেই ট্যাক্সটা যেটা আমাদের ডাইরেক্টলি ইনকাম করা হয়, ডাইরেক্টলি অন দ্য ইনকাম অফ দ্য পিপল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটার উপর গভর্নমেন্ট কি করে সরাসরি যার উপর ট্যাক্স কালেক্ট করে থাকে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে। এই যে কর্পোরেশন ট্যাক্স, যেটাকে এই যে ম্যাট বললাম, এই যে মিনিমাম অল্টারনেট ট্যাক্স, এই যে এখানটায় বলেছিলাম দেখো ম্যাট, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, এটা আর কর্পোরেশন ট্যাক্সটা একই জিনিস। তাহলে এটা কি, ইট ইজ দ্য ট্যাক্স অফ ইনকাম প্রফিট অন দ্য কোম্পানিজ, মানে বিভিন্ন কোম্পানি যে লাভ করে থাকে, কোম্পানি যে লাভ করে থাকে, সেই লাভটা মেজার করার জন্য তার উপর যে ট্যাক্স দিতে হয় সেটা ছিল ম্যাট। কিন্তু 1996 সালে গভর্নমেন্ট কি করে, নতুন অ্যাক্ট নিয়ে আসে, ম্যাট, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এর মাধ্যমে কি করা হয়, on companies which escaped the corporation tax need by using the provisions of exemption
ডিডাকশন, ইনসেনটিভ অ্যান্ড ডিপ্রিসিয়েশন অ্যান্ড সো অন। এই ম্যাটের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন কোম্পানি যে কিছু কিছু জায়গায় ছাড় হয়, মানে সে যদি সাপোজ ধরো যে হয়তো ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি যদি হয়, কিন্তু ওষুধ হচ্ছে আমাদের জন্য এসেন্সিয়ালি, ফলে তাকে হচ্ছে 10%-এর জায়গায় 3% ট্যাক্স দিতে হবে। তাহলে এইভাবে কিছু কিছু জায়গায় তাকে ছাড়, বা সে যদি তোমার দান করে বা কোনো কিছু ওই চ্যারিটির সাথে যুক্ত থাকে, তখন সে ট্যাক্সের জন্য ছাড় পেয়ে যাবে। তো এইগুলো ম্যাট আসার পরে এগুলোকে করা হয়েছে, কর্পোরেশন ট্যাক্সটাকে উঠিয়ে। এই জন্য দেখবে আম্বানি টাম্বানি এরা এত দান ধ্যান করে, তো বিশাল দেশভক্তির জন্য নয়, এগুলো হচ্ছে ট্যাক্স থেকে ফাঁকি দেওয়ার জন্য। ইন্টারেস্ট ট্যাক্স, যেটা হচ্ছে আগে ছিল অন ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্টের উপর আগে ট্যাক্স ছিল, এখনো বন্ধ হয়ে গেছে। আবার যদি চালু করতে চায় করতে পারে। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক এর কিছুদিন পরে হয়তো ইন্টারেস্ট আর দেবে না, টাকা যে রাখছো তার জন্য তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে। ঠিক আছে, যাই হোক, মোদি যা শুরু করছে সেটা হয়তো হয়ে যেতেও পারে। বলবে হাই স্যার এটা কি কথা, হতেই পারে, ভরসা নেই। আচ্ছা, হোটেল রিসিপ্ট ট্যাক্স, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স যেগুলো বন্ধ হয়ে গেছে, সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স যেগুলো হচ্ছে আগে বন্ড বা শেয়ার কেনার সময় ট্যাক্স লাগতো, এসটিটি দিতে হতো, সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স এখন দিতে হয় না, এগুলো এখনো আছে, সরি, এগুলো বন্ধ হয়ে গেছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেগুলো প্রফিট অন অ্যাসেট সেল, কোনো কিছু তুমি যদি জমি জায়গা বিক্রি করো তখন তোমাকে করতে হয়, গোল্ড হাউস এইসব কেনার সময় বিক্রির সময় যে লাভ হয় তার উপর ট্যাক্স দিতে হয়, এগুলো দেখবে ট্যাক্স দিতে হয়। তবে এগুলো কি, যদি ট্যাক্স দিয়ে তুমি করো, ট্যাক্স রিটার্নের একটা ব্যবস্থা থাকে, যাই হোক সেগুলো এখন আস্তে আস্তে চালু করছে। ওয়েলথ ট্যাক্স, সম্পদ ট্যাক্স, মানে কোনো অ্যাসেট বা সম্পদের মূল মূল্যের উপর এই ট্যাক্স বা ওয়েলথ ট্যাক্সটা বসানো হয়ে থাকে। এবার কি, ব্যাংক ক্যাশ ট্রানজেকশন ট্যাক্স, এস্টেট এস্টেট ডিউটি 1953 থেকে 85 অব্দি ছিল, বর্তমানে আর নেই। তারপরে গিফট ট্যাক্স আগে দিতে হতো, যে গিফট ট্যাক্স দিতে হতো, তুমি যদি কোনো গিফট কেনো, মানে গিফট বলতে কি এই শোপিস কিনতে গেছো তার জন্য ট্যাক্স, সব হয়। এই যে বড় ধরনের কিছু ল্যাম্বরগিনি কিনছো বা বিএমডাব্লিউ কিনছো, মানে গাড়ি কিনা, এগুলোর উপর গিফট ট্যাক্স, এক্সপেন্সিভ যেসব গিফট হয় তার জন্য দিতে হতো। আচ্ছা, এগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে। স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের উপর কি হয়, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কৃষির উপর যদি গভর্নমেন্ট চায় ট্যাক্স বসাতে পারে, জেনারেলি দেয় না। প্রফেশনাল ট্যাক্স থাকে, ল্যান্ড রেভিনিউ, লোন রেভিনিউ থাকে, লোন রেভিনিউ না, এটা ল্যান্ড হবে, ল্যান্ড রেভিনিউ থাকে, স্ট্যাম্প ডিউটি থাকে, রেজিস্ট্রেশন ডিউটি, তুমি যদি জমি কিনতে যাও তখন ওই যে টাকা দিতে হয়। প্রপার্টি ট্যাক্স ইন আরবান এরিয়া, যেটা হচ্ছে আমাদের শহরাঞ্চলে তুমি যদি কোনো জমি কিনতে যাও বা জায়গা কিনো তখন প্রপার্টি ট্যাক্স দিতে হয়, যেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। আর হচ্ছে কিছু আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে, যেটা ইউনিয়ন গভর্নমেন্টের থাকে। প্রথম দেখা যে কাস্টমস ডিউটি, যেটা এক্সপোর্ট ইম্পোর্টের উপর হয়ে থাকে, যে ক্রয় বিক্রয় তুমি যদি কোনো কিছু কেনো, এক্সপোর্ট ইম্পোর্টের উপরে কাস্টমস ডিউটি হয়, তাহলে ইট ইজ দ্য ট্যাক্স ইম্পোজড অন দ্য কমোডিটিস ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া। ভারতে তুমি যদি কোনো কিছু জিনিস নিয়ে থাকো তখন তোমার উপরে ইম্পোর্ট ডিউটি পড়বে, মানে ইম্পোর্ট আয় শুল্ক পড়বে। আর তুমি যদি এক্সপোর্ট ফ্রম ভারত থেকে কোনো জিনিস যদি নিয়ে যাও, ভারত থেকে কোনো জিনিস যদি বিক্রি করো, তখন তোমাকে এক্সপোর্ট ডিউটি দিতে হবে। তাহলে ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি অবশ্যই, তাহলে এইভাবে এক্সট্রা তোমার এই জন্য দাম পড়ে, এই কারণে ট্যাক্সের জন্য। Such, since imposing duties on export reduces the competitive position of the country, the government withdraw export duty. যদি গভর্নমেন্টের মনে হয় যে এর কারণে আমাদের কম্পিটিটিভ মার্কস পজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্যা হচ্ছে, তখন গভর্নমেন্ট কি করতে পারে, এগুলোকে তুলে নিতে পারে। ইন রিসেন্ট টাইম দেয়ার হ্যাজ বিন কনসিডারেবল ইনক্রিজ ইন রেভিনিউ ফ্রম ইম্পোর্ট ডিউটিস, যে এখন দেখবে প্রেজেন্টলি এই ইম্পোর্ট ডিউটির কারণে আমাদের কিন্তু রেভিনিউ কিন্তু যথেষ্ট বাড়ছে, বিকজ দ্য হেভি ইম্পোর্টস অফ আয়রন অ্যান্ড স্টিল, যে আয়রন এবং স্টিল আমরা ইম্পোর্ট করছি বিদেশ থেকে, এই কারণে স্টিল এছাড়া পেট্রোলিয়াম প্রোডাক্টস, কেমিক্যালস, এগুলো আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসছি, এই কারণে আমাদের ধীরে ধীরে কাস্টমস ডিউটি বাড়ছে। তার মানে এগুলো থাকা দরকার। এবার একটা জিনিস জানো, যে দুবাই, আচ্ছা তোমরা কেউ দেখেছো যে দুবাই কেন এত বড় হয়েছে? কোনোদিন দেখেছো দুবাইয়ের এত বড় হওয়ার কারণ কি, এত পপুলার বা এত? পেট্রোল। পেট্রোল, তেল। বাকিরা, শাশ্বতী, হ্যাঁ স্যার। শাশ্বতী কি কি মনে হয়? হ্যাঁ স্যার, তেলের জন্য তো। তেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস, ছোট্ট করে একটা জিনিস বলো বলো, সমুদ্র কি গোল্ড। বলছো? গোল্ড। আচ্ছা,
একটা জিনিস আমি গুগলে সার্চ করেই দেখাচ্ছি। পার্সেন্টেজ অফ ইনকাম ফ্রম ক্রুড ওয়েল ইন দুবাই, ঠিক আছে? কি লেখা আছে? জুম করি একটু ভালো করে, কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? কি পাচ্ছ? কি পাচ্ছ? হ্যাঁ, less than 1% today. একদম, বুঝলে? যাহা জানো ভুল জানো। তাহলে কি করে এলো এত কিছু? দুবাই এত বড় কেন? হোমওয়ার্ক দিলাম, গুগল ঘেঁটে বলবে, ঠিক আছে? না বলতে পারলে পরের দিন মনে করিয়ে দেবে, বলে দেবো। ঠিক আছে? প্রত্যেকেরই দায়িত্ব দিলাম যে একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা সবার থাকে, তো সেই ভ্রান্ত ধারণাটা আমি তোমাদের জাস্ট একটা জিনিস শুধু দেখিয়ে দিলাম। এবার যার ইন্টারেস্ট হবে সে দেখবে, দেখেই বুঝতে পারবে। তারপর যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, বুঝলে? পরে বলবো, ছাড়ো। এবার হচ্ছে কাস্টমস ডিউটির পরে আমাদের হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি কি? দ্য কমোডিটিজ হুইচ আর প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি লেভিড বাই দ্য সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, যেগুলো আমাদের কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিউটি দিতে হয়, যা কমোডিটিজ অন হুইচ স্টেট গভর্নমেন্ট ইম্পোজ এক্সাইজ ডিউটিস, দ্যাট ইজ যেগুলোর উপরে আমি একটু আগেই বললাম গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট করে, এই যে লিকার, ড্রাগস, এগুলোর উপর স্টেট গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি দিয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে কিন্তু ইউজ করে আমাদের স্টেট গভর্নমেন্ট। ইন রিসেন্ট ইয়ার লার্জ নাম্বার অফ গুডস হ্যাজ বিন আন্ডার এক্সাইজ ডিউটি, দ্য রেটস অফ দিস ডিউটিস আর অলসো বিন ইনক্রিজিং। কারণ যতই হোক যাই হোক, যে এত কিছুর পরে যে ইকোনমি এই হচ্ছে, মদের বিক্রি তো কমছে না, দিনে দিনে বাড়ছে, ঠিক আছে? যাই হোক, সেগুলো এক্সাইজ ডিউটির মধ্যে থাকে। সার্ভিস আচ্ছা, ট্যাক্স, দুবাইয়ে কি কোনো ট্যাক্স দিতে হয় না, মানে ব্যবসা বাণিজ্য যারা করে ওই আমি বললাম কারণে? না, একটু 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 গুগলে একটু সার্চ করো না, একটু রিসার্চ করো না। আমি তো আমার আমার কতক্ষণ লাগবে, আমি এখনই ঝ্যাট করে 5 মিনিটে টোটাল ডিটেলস বলে দেবো। আচ্ছা, এটা কমপ্লিট করে দিই, আরেকটু আছে বলে দিই। আহ, কতটা বলবো? হ্যাঁ, ফাইন্যান্স কমিশনের আগে অব্দি বলে দিই, তারপর 5 মিনিট আমি দুবাই সম্পর্কে বলবো। লাভ ও এ না থাকলে বলেই দিচ্ছি, দাঁড়াও বলে দিচ্ছি একটু পর। আচ্ছা, তো হুম, তো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সার্ভিস ট্যাক্স কি? যে দ্য ট্যাক্স ইম্পোজড অন দ্য পারসন হু অ্যাভেলস অন এ স্পেসিফাইড সার্ভিস। কোনো যদি জব করে বা সার্ভিসের জন্য সার্ভিস ট্যাক্স দিতে হয়, যেটা 1994-95 ইন্ট্রোডিউস করা হয়েছিল। দ্য কনসেপ্ট অফ এ লিস্ট অফ সার্ভিসেস লায়াবল ফর ট্যাক্সেশন ওয়াজ চেঞ্জ ইন দ্য বাজেট 2012। 2014 থেকে এই সার্ভিস ট্যাক্সের এটাকে কোন কোন সার্ভিসের মধ্যে থাকবে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সিএসটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, যেগুলো হচ্ছে কোনো কিছু যদি বিক্রি করা হয় তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করলেও এই অর্থ রাজ্যকে সিএসটিটা টোটালি দিয়ে দিতে হয়। এবার এই যে স্ট্যাট জিএসটি, স্টেট জিএসটি, যেগুলো সেলস ট্যাক্স বা ভ্যাট, নিউজ পেপার ছাড়া। এক্সাইজ অন লিকার এন্ড নার্কোটিক্স, যেগুলো স্টেট গভর্নমেন্ট থাকে, বাট নট ইন মেডিসিন অর টয়লেটারি পেপার ইউজ, যেগুলো হচ্ছে টয়লেট পেপার হয়ে থাকে সেগুলো, আর হচ্ছে মেডিসিন ছাড়া আর সমস্ত জিনিসের উপর। কারণ যে মেডিসিন থাকে, ওষুধ যে তৈরি হয়, ওষুধও কিন্তু এক ধরনের ড্রাগ, ঠিক আছে? ওষুধও কিন্তু ড্রাগ। বলবে স্যার ড্রাগ মানে তো খারাপ, সেটা কিন্তু নয়। ড্রাগ ভালো ড্রাগও হয়, খারাপ ড্রাগও হয়। তো ওষুধও কিন্তু এক ধরনের ড্রাগের মধ্যেই পড়ে। তো সেই ড্রাগ যেহেতু হয়ে থাকে, তো সেই ড্রাগ নয়, ওষুধ ছাড়া আর জিনিসের উপরে এক্সাইজ ডিউটি স্টেট গভর্নমেন্ট। মোটর ভেহিকেল ট্যাক্স, যা ওই যে জিনিসপত্র মানে আমাদের এই যে গাড়ি টাড়ির উপর ট্যাক্স। অ্যাডভার্টাইজিং ট্যাক্স, টিভি, নিউজ পেপার, রেডিও ছাড়া। লাক্সারি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্টের হাতে থাকে। রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ কিভাবে পায়? ইন্টারেস্ট পেমেন্ট। সাবসিডারি ফুড, যেগুলো হচ্ছে ফুড কেন বলছে, আচ্ছা যাই, ফুড হিসাবে বলছে। সাবসিডিজ, ও সরি 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 সরি, এখানে এটা মারাটাই ভুল হয়ে গেছে। যেগুলোর উপর গভর্নমেন্ট সাবসিডি দেয়, ফুড, ফার্টিলাইজার, পেট্রোলিয়াম, এগুলোর উপরে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে থাকে, মানে খাদ্যদ্রব্যের উপরে গভর্নমেন্ট সাবসিডি দেয়। ডিফেন্সের উপর দেয়, গ্র্যান্টস অফ স্টেট গভর্নমেন্টকে বিভিন্ন গ্র্যান্ট বা অনুদান দিয়ে থাকে। পেনশন, পুলিশ এক্সপেনশন, এবারে জেনারেল ইলেকশন, পোস্টাল ডেফিসিট, এগুলোর উপরে রেভিনিউ এক্সপেন্ডিচার খরচ হয়। আর বাজেটের আমি যে বলছিলাম একটু আগে, এটা কি দুবার দেওয়া হয়ে গেছে না এটা আলাদা? আচ্ছা, এটা 1987 পরে বাজেটের একটা দেয়, টোটাল রিসিপ্ট, টোটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ, ক্যাপিটাল, ইন্টারনেট, লোন পেমেন্ট দেওয়া আছে। আচ্ছা, পরের দিন আমরা ফাইন্যান্স
কমিশন পড়বো এবং তার সাথে সাথে আরো কিছু জিনিস আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমি একটা কথা বলি যে হোয়াই দুবাই ইজ সো, মানে এত বড় কেন হয়েছে, তাই তো? দেখি কেউ কিছু মনে হলো এর মধ্যে, কেউ কিছু সার্চ করলে দুবাই সম্পর্কে? স্যার দুবাইয়ের টুরিস্ট প্লেসের জন্য। ইন্ডেক্সটা এই সমস্ত বলছে। স্যার দুবাইয়ের টুরিস্ট প্লেসের জন্য। একদম কারেক্ট। দুবাই টোটাল ইনকাম করে ট্যুরিজম থেকে, টোটাল আয় করে। যে দুবাই কি করে, তোমাদের একটা ভিডিও তোমরা হচ্ছে যদি দেখতে পারো, যে যদি চাও আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি লিংক দিয়ে দেবো, অসুবিধা নেই, দিয়ে দেবো। তাহলে তো এরকম ট্যুরিজম প্রায় অনেক দেশে রয়েছে, তাহলে তো সবাই এত উন্নত হতে পারতো, দুবাই কেন? দুবাই কেন? দুবাই সবসময় বানায় দ্য অনলি ওয়ান বা দ্য নাম্বার ওয়ান। সব থেকে উঁচু জিনিস বুর্জ খালিফা দুবাইতে আছে, সবচেয়ে বড় সোনা মার্কেট দুবাইতে আছে, সবচেয়ে বড় আইল্যান্ড পাম জুমেরা দুবাইতে আছে, ঠিক আছে? দুবাই সবসময় যেটা দুবাই ল্যান্ড, যেটা ডিজনি ল্যান্ডের থেকে 1.5 গুণ বড় দুবাই ল্যান্ড, সেটা হচ্ছে দুবাইতে আছে। দুবাই সবসময় সব থেকে বেস্ট জিনিস করে, সব থেকে বড় জিনিস স্যার যা বলা যেতে বানায়। পারে পরিকাঠামোর দিক থেকে ওরা অনেকটা উন্নত। কার দিক থেকে? পরিকাঠামো। পরিকাঠামো কোথাও থাকে না, পরিকাঠামো বানিয়ে নিতে হয়। পরিকাঠামোর কথা বলছো? দুবাই হচ্ছে মানে রেগিস্তান, যাকে বলে হচ্ছে মরুভূমি। মরুভূমিতে টোটাল প্রপার ল্যান্ড আছে, যে সেই জায়গায় তুমি এত বড় বড় বিল্ডিং করবে, সেই জায়গায় কি করে দুবাই পরিকাঠামো করলো কি করে? ঠিক আছে, পরিকাঠামো কেউ কোনোদিন বানিয়ে দেবে না। যে কি বলে, যেটাকে বলে হচ্ছে আরাম, কেউ কখনো বানিয়ে দেবে না, আরাম নিজেকে তৈরি করে নিতে হবে, বুঝেছো? এই কারণে। আর দুবাই সব থেকে ইম্পোর্ট করে বা আয় করে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, এই যে ট্যাক্স কেন কথাটা বললাম, দুবাইয়ের ইকোনমি হচ্ছে টোটালি ট্যাক্স ফ্রি ইকোনমি। সেখানে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, কোনো সেলস ওটাই তো ট্যাক্স নেই। বললাম যে কোনো কিছু একদম। ব্যবসা করতে গেলে মনে হয় ট্যাক্স দিতে হয় না, আপনি তখন কিছু হুম বললেন না তো। এই জন্যই আমি বললাম না। তুমি ভাবো আমাদের দেশে এত হাই ট্যাক্স, তাতেও এই অবস্থা। দুবাইয়ে কি কোনো ট্যাক্সই দিতে হয় না, দুবাইয়ে কোনো কিছু ট্যাক্সই লাগে না। তাও দুবাই কেন, দুবাইয়ের কাছে এত টাকা কি করে এলো? ওয়ার্ল্ড ইকোনমিকে যা কন্ট্রোল করছে, হয়তো আর 5 বছর পরে দুবাই মানে আমেরিকার থেকে হয়তো বড় হয়ে যাবে, এত বড় ইকোনমি গ্রো করছে। তার একটাই কারণ হচ্ছে আমাদের ট্যুরিজম। দুবাই সবচেয়ে বড় ট্যুরিজম আছে, আর কত বুদ্ধি দিয়ে কত কিছু দিয়ে করছে। যে তোমরা যদি দেখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো, একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবে যে দুবাই কিসের জন্য এত বড় ফেমাস, দেখলে বুঝতে পারবে। তবে এটাই সবচেয়ে বড় ভুল ধারণা, সবার ভ্রান্ত ধারণা। দুবাইয়ের ইকোনমি এত বড় যে গ্রো করছে, তার জন্য পেট্রোলিয়াম তার পেছনে একদমই না। 1%ও দুবাই ক্রুড অয়েল থেকে ইনকাম করেন, less than 1%। বুঝতে পারলে? দুবাই টোটালি করে ট্যুরিজম থেকে। এবং কতটা বুদ্ধি দিয়ে, কতটা ডেডিকেশন দিয়ে দুবাইয়ের কাজ হয়। দুবাইয়ের পুলিশ ব্যবস্থা, গাড়ি, মানে এভরিথিং, ড্রোন থেকে শুরু করে দুবাইয়ে সব বানানো হচ্ছে। প্রজেক্ট গুলো যেগুলো চলছে, সার্চ করে দেখবে একটু, বা আমি ভিডিওটা দিয়ে দেবো, সেগুলোর সঙ্গে একটু ট্যালি করে দেখে নিবে যে দুবাই কি জিনিস।